আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। হাতে ক্যালকুলেশন প্রো সিরিজ, যেটায় আমরা প্রথম লেকচারটাতে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এগুলোর যে অনুশীলনীর ম্যাথ এবং বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল ডেন্টাল এএফএমসি এগুলোর প্রশ্নগুলো সলভ করছিলাম। এবং তোমরা যদি প্রথম লেকচারটা করে থাকো, সেখানে শুরুতে ভাইয়া গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন পড়ানোর আগে কিন্তু বেসিক কিছু কথাবার্তা বলছিলাম। তাই তোমাদের এই সেকেন্ড ক্লাসটা করতে আসার আগে অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে আসতে হবে, কারণ সেখানে যে আমরা শুধুমাত্র হাতে ক্যালকুলেশনের বেসিকগুলো শিখছি তাই নয়, সেখানে আমরা কিভাবে একটা এমসিকিউ ম্যাথমেটিক্যাল এমসিকিউকে অ্যাপ্রোচ করব, কোনটায় হাফ ক্যালকুলেশন করব, কোনটায় তোমার প্রশ্ন পড়ি অ্যান্সার বলে দিব, কোনটায় পুরোপুরি ক্যালকুলেশন করব। এই পুরো জিনিসটা বুঝতে হলে তোমাকে প্রথম লেকচারটা অবশ্যই দেখতে হবে। তাহলে তোমরা যদি প্রথম লেকচারটা দেখে থাকো, তাহলে আজকে আমরা সেকেন্ড লেকচারে তোমার সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলা করব, যেখানে আমাদের অনুশীলনী প্রশ্নগুলো থাকবে এবং বিভিন্ন ভার্সিটি মেডিকেল ডেন্টাল এএফএমসি তে আসা প্রশ্নগুলো আমাদের থাকবে। তো দেখো, আমাদের সেকেন্ড পেপারে কয়টা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে? মেইনলি দুইটা, পরিবেশ আর পরিমাণগত রসায়ন। তড়িৎ রসায়ন থেকে ম্যাথ খুব কম আসে, ফ্যারাডের সূত্র থেকে দুই একটা ম্যাথ আসে সর্বোচ্চ, এবং ই সেলের যে ম্যাথগুলা সেগুলো তো তার ক্যালকুলেশন করা লাগে না, যোগ বিয়োগ করা লাগে। তো মাইনাস প্লাসের যোগ বিয়োগ তো তোমরা পারো, সো ওইগুলা কিন্তু কঠিন হয় না। জাস্ট WZ তোমার কয়েকটা ম্যাথ ভাইয়া পরের ক্লাসে পরিমাণগত রসায়নের সাথে দেখাই দিব। আজকে আমরা শুধুমাত্র পরিবেশ রসায়নের ম্যাথগুলা করব। চলো আর কথা না বাড়ে আমরা ডিরেক্ট লেকচারে চলে যাই। যে ভাইয়া পরিবেশ রসায়ন আমরা এই চ্যাপ্টারটা হাতে ক্যালকুলেশন করতে চাই। তো আমরা এই চ্যাপ্টারটা শুরুতেই দেখো বেসিক কথাবার্তা বলবো। আজকে আমরা কিছু বেসিক জিনিস শিখবো, যে তোমার দশমিক থাকলে আমরা কেমনে ক্যালকুলেশন করব, 10 এর পাওয়ার কি করব, গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনে এগুলো আমাদের বেশি লাগে নাই। বাট আজকের লেকচারে পরিবেশে এবং বিশেষ করে পরিমাণগত রসায়নে তোমার এই 10 এর পাওয়ার ক্যালকুলেশন এবং দশমিককে কিভাবে সংখ্যায় কনভার্ট করতে হয়, এই জিনিসটা অনেক বেশি দরকার হবে। এবং তুমি যে কোনো ম্যাথ করতে যাও, ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি, প্রত্যেকটাতে তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে, তাহলে এগুলা তোমাকে অবশ্যই পারতে হবে। তাহলে শুরুতে দেখো ভাইয়া, প্রথমে আমরা কি করব, 10 এর পাওয়ার ক্যালকুলেশন বলতে কি বোঝাচ্ছি দেখো। আমরা দশমিককে কি করব, দশমিককে কিসে কনভার্ট করব? সংখ্যায় কনভার্ট করব। আমরা ভাগে অথবা গুণে কোনো দশমিকই রাখবো না। আমরা পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়নের ম্যাথে কোনো দশমিক রাখবো না ক্যালকুলেশনে, তাহলে আমার জন্য ক্যালকুলেশনটা করা সহজ হবে। এখন ভাই সেটা কিভাবে করা যায়? ধরো আমার ভাগ আসছে এরকম, যে ভাইয়া 0.25 ইন্টু 7, ঠিক আছে, ইন্টু 7 ডিভাইডেড বাই তোমার 49। ধরো আমার এই ভাগটা আসছে। আমি যেটা করব, দেখো এখানে ঝামেলাটা করতেছে এই যে দশমিকটা থাকার কারণে আমার ঝামেলাটা হচ্ছে। তাহলে আমি যেটা করব, ওরে এখান থেকে দশমিকটা সরাই ফেলবো। তাহলে দশমিক যদি সরাই ফেলি, তাহলে কি করতে হবে? দেখো আছে 0.25, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। তো আমি যদি এটাকে 25 লিখি, এটার মানে কি? আমি দশমিকটাকে ধরে নিয়ে 25-এর পরে নিয়ে বসাইছি। তাই তো দেখো 25.0, এটা তো আর লেখা লাগে না, তাই আমরা এটাকে কত লিখছি? 25। মানে দশমিকটাকে ধরে 2 ঘর ডানে নিছি। তো 2 ঘর কি করছি? বাড়াই ফেলছি না, ছিল 0.25, লিখছি 25। তাই আমরা যেটা করব, আমরা এই যে ভাগের উপরে যদি এই কাজটা করি, মানে দশমিকটাকে সরাই ফেলি, তাহলে নিচে যেটা করব, একের সাথে আমি দশমিককে যত ঘর ডানে পাঠাইলাম ততগুলা শূন্য দিব। যেহেতু এখানে 2 ঘর ডানে পাঠাইছি, তাহলে 100 দিব। বুঝতে পারছো? দেখো আমাদের ঝামেলা করতেছিল 0.25, তাহলে আমি এটাকে লিখলাম 25/100। তুমি দেখো 25/100 মানে তো সেই 0.25ই। বাট আমার জন্য এইটা করা যতটুকু কঠিন, এটা করা ততটুকুই সোজা। এখন দেখো বাকি, দেখো 7 আর 49। এবার দেখো, তাহলে এই দেখো 7 দিয়ে এটাকে কাটাকাটি করা যায় কয়বার? 7 বার। 25 দিয়ে এটাকে কাটাকাটি করা যায় কয়বার? 4 বার। তাহলে 1 বাই তোমার কত আছে? 4 7 28। শেষ, সিম্পল। তোমার দশমিকটা থাকলেই তোমার ঝামেলাটা লাগবে, তাহলে ভাই আরো কয়েকটা করে দেখাই। যেমন ধরো উপরে আছে 0.36 আর নিচে আছে 0.70, ঠিক আছে। সো ভাই এটা কি করব? সো দেখো এবার দুইটা দশমিক আছে, তাই তো। আমরা যেটা করব, যে এই 0.36 কে লিখবো 36। তো যেহেতু আমি উপরে এই চেঞ্জটা করছি, তাহলে নিচে কি করব, একের সাথে দশমিকের পরে কয় ঘর কমায় লিখলাম? 2 ঘর। তাহলে যে দুইটা শূন্য দিব।
এখন নিচেও দশমিক আছে, তাহলে নিচেও সেম কাজটা করব, 0.70 কে লিখবো 70। তো এটাকে যদি 70 লিখি তাহলে আমরা কি করতে পারবো, দশমিকের পরে যেহেতু 2 ঘরই করছি, যেই পাশে এই কাজটা করব তার উল্টা পাশে তোমার হচ্ছে 1-এর সাথে ততগুলা শূন্য দিব। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেখো আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন ধরো কোনো জায়গায় তোমাকে ইউজ করতে হবে 0.07, তোমার কোনো জায়গাতে 0.07 এই মানটা ইউজ করতে হবে। তো তখন তুমি সেটাকে যেটা করবা, লিখবা 7। এখন তুমি কি করছো, দশমিকের পরে 2টা ঘরকে তুমি হচ্ছে চেঞ্জ করে লিখছো, তাহলে নিচে 1-এর পরে 2টা শূন্য। এইভাবে হচ্ছে আমরা কি করব, দশমিক থাকলে সেটাকে সংখ্যায় কনভার্ট করে নিব, যেমন ধরো হচ্ছে আমাদের অনেক বড় একটা গুণ আসলো, 3 ইন্টু ধরো হচ্ছে 8.3 ইন্টু ধরো হচ্ছে 300 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো দেখো এই দশমিকটা থাকার কারণে ক্যালকুলেশনটাকে অনেক জটিল মনে হচ্ছে। তো আমরা এটাকে যেটা করব, এটা আছে 8.3 তাই না, দেখো এটা আছে কত ভাইয়া, এটা আছে 8.3, আমি এটাকে লিখবো 83। তো আমি কি করছি, ছিল 8.3 লিখছি 83, দশমিকের পরে 1 ঘর করছি তাই না, তাহলে নিচে দিব 1-এর পরে একটা শূন্য 10। কারণ কি এই দেখো 83/10 মানে তো 8.3, বাট আমার জন্য এখন ক্যালকুলেশনটা করা সোজা হয়ে গেল যে 10 দিয়ে এটাকে কাটবো 30 বার, 2 দিয়ে এটাকে কাটবো 15 বার। এখন 15, 83 আর 3 এটা গুণ করা কি তোমার জন্য অনেক কষ্ট? তুমি বলো 83 ইন্টু 15 ইন্টু 2 এটা গুণ করা তোমার জন্য সোজা, নাকি ওই যে আগের গুণটা করে তারপর ভাগ করা সোজা? বুঝতে পারছো? তাহলে আমাদের মেইন ঝামেলাটা করে দশমিক যদি সরাই ফেলি তাহলে তো আমাদের ছোটবেলার গুণ ভাগ হয়ে যায় না, তাহলে দশমিক কখনই আমরা রাখবো না। ঠিক আছে, বাকি তো প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবে। এরপরে আসো যে দশমিক এই পার ওই পারে নিলে 10 এর পাওয়ারের যে প্যারা, ঠিক আছে, আলটিমেট আমরা এখানে শিখতে আসছিলাম যে 10 এর পাওয়ারের ঝামেলা। এখন দেখো ধরো তোমার কাছে আছে হচ্ছে 10, 13, 25, তোমরা এই মানটাকে চিনো তাই না, এত প্যাসকেল। সো আমি ধরো এটাকে 10 এর পাওয়ার আকারে লিখতে চাই। তো তুমি এভাবে সিম্পলি চিন্তা করবা, ক্লাস 9-10 তুমি যদি সূচক লগারিদম পড়ে থাকো, তুমি এভাবে চিন্তা করবা যে ভাইয়া 10, 13, 25 তোমরা যদি পড়ে থাকো তাইলেও আজকে শিখতে পারবা, না পড়লেও শিখতে পারবা। দেখো এইখানে দশমিক নাই মানে কি, এই সংখ্যাটাতে কোনো দশমিক নাই মানে এই সংখ্যার শেষে দশমিক আছে, তারপরে 0 আছে, তাই আমরা লিখি নাই। মনে রাখবা কোন সংখ্যার শেষে দশমিক থাকা মানে ওই সংখ্যাটাই, মানে কি তোমার 10, এখানে কি দশমিক নাই, আছে, আমরা লিখি নাই 10 দশমিক এটা, তো 10 দশমিক মানে কি 10, সামথিং কিছু নাই মানে কত 0, তাহলে এই জন্য আমরা লিখি নাই। তার মানে আমাদের যে কোনো সংখ্যার শেষে দশমিকটা অবস্থান করে, তাহলে যে কোনো সংখ্যা তার শেষে হচ্ছে দশমিক অবস্থান করে। তো দশমিকটা বর্তমানে আছে কোথায় ভাইয়া, এই যে এইখানে, দশমিকটা আছে কোথায়, এইখানে। এখন তুমি যেটা করলা দশমিকটাকে একটা করে বামে আনবা। দেখো তুমি লেখলা 10, 13, 2, এখন 2 আর 5-এর মাঝখানে দশমিকটাকে নিয়ে আসলা। তুমি কি করছো, দশমিকটাকে ধরে বামে নিয়ে আসছো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কি কাজটা করছো, তোমার সংখ্যাটা ছিল 10, 13, 25, তুমি সেটাকে লিখছো যে 100 তারপরে 32.5। তার মানে তুমি এটাকে দেখো তো, দশমিকটাকে এক ঘর বামে এনে আগের সংখ্যাটাকে 10 গুণ ছোট করে ফেলছো না, তাহলে ম্যাথে কি এই কাজটা করা যাবে? দেখো তুমি কি বলছো যে দুইটা জিনিস সমান, কিন্তু দুইটা জিনিস সমান হয় নাই, আগে যা ছিল তার থেকে এইটা 10 গুণ কম। তাই আমরা কি করি, দশমিককে যেহেতু বামে আনলে কোন সংখ্যা 10 গুণ কমে যায়, তাই আমরা আবার সেটার সাথে একটা করে 10-এর পাওয়ার গুণ করে দিই। তার মানে কি, এই যে দেখো 10 গুণ এখানে কমাইছি, কিন্তু এখানে আবার 10 গুণ করে দিছি, ঘুরে ফিরে এদের জিনিস এখন সেম। এরপরে ধরো হচ্ছে 10, 13, এখন তুমি দশমিকটাকে আরো এক ঘর ডানে নিয়ে আসলা, তাহলে এবার টোটাল যেই সংখ্যাটা ছিল তোমার সেটা থেকে তুমি 2 ঘর বামে নিয়ে আসছো, তো তোমার সংখ্যাটা এখন 100 গুণ ছোট হয়ে গেছে, যত ঘরের পাশে আসে তত 10 করে বাড়ে। তাহলে 100 গুণ যে ছোট হইলো, তাহলে তুমি কি করতে হবে, সেই ভর্তুকি তোমাকে দিতে হবে না, তুমি কি করতে হবে, সমান করতে হবে না, তাহলে সমানের জন্য কি করতে হবে, এখানে 10 স্কয়ার গুণ করে দাও। এই যে এইটাই ছিল সিস্টেম, যে দশমিককে বামে আনলে 10 এর পাওয়ার বাড়ে, দশমিককে বামে আনলে 10 এর পাওয়ার বাড়ে। সেম ওয়েতে তোমরা এখন ফিল করতে পারবা, যে দশমিককে ডানে নিলে 10 গুণ করে করে সংখ্যাটা কি হয়, বড় হয়, তাই আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস দ্বারা গুণ করি। এখানে হচ্ছে 10 এর পাওয়ার বাড়ে, দশমিককে বামে আনলে 10 এর পাওয়ার বাড়ে, আর ডানে নিলে 10 এর পাওয়ার কমে। কিরকম, যেমন ধরো তোমার কাছে আছে হচ্ছে 506, তো তুমি এটাকে লিখলা হচ্ছে 506 না, তো 506 মানে কি 506 দশমিক সামথিং বা 506.0। কোন সংখ্যার দশমিক নাই মানে কি, ওই সংখ্যার শেষে দশমিক আছে, তো শেষে দশমিক থাকলে তো কোনো মূল্য নাই, তাই আমরা হচ্ছে দেই না। তো এবার দেখো ধরো এটা আছে, তো তুমি কি করলা 506 কে 5060 দশমিক সামথিং লিখলা,
তো তুমি কি করছো, ছিল 506, তুমি দেখছো 5006 বা 5060, তো তুমি এটাকে 10 গুণ বড় করছো না, তাহলে এই দুইটা কি এখন আর সেম আছে? তুমি সমান চিহ্ন দিছো, তার মানে কি দুইটা লাইন সেম হইতে হবে। তাহলে এটা আছে 506, এখানে পাশে বানায় ফেলছো 5060, 10 গুণ বড় করে ফেলছো সংখ্যাটাকে, তাহলে তুমি কি করে ফেলো, সাথে একটা 10 টু দি পাওয়ার মাইনাস গুণ করে ফেলো, বা তোমার হচ্ছে আলটিমেটলি কি করো, এটাকে 10 দ্বারা ভাগ করে দাও। 10 টু দি পাওয়ার মাইনাস গুণ 1 গুণ করা যেই কথা, 10 দ্বারা ভাগ করা সেম কথা না? তাহলে দশমিককে ডানে যত নিতেছো, দেখো এখানে ছিল দশমিককে আরেক ঘর ডানে নিছো, দশমিককে ডানে নিলে কি হতে থাকবে, 10 এর পাওয়ার মাইনাস গুণ হতে থাকবে একটা করে, যত ঘর নিবা তত। আর এখানে হচ্ছে কি থাকবে, বাড়তে থাকবে। এই দুটা জিনিস যদি বুঝো যে দশমিক কখনোই আমি ক্যালকুলেশনে লিখবো না, দশমিক লিখলে আমার ক্যালকুলেশনটা কঠিন হবে। আর 10 এর পাওয়ার, দশমিককে বামে নিলে 10 এর পাওয়ার বাড়ে, দশমিককে ডানে নিলে 10 এর পাওয়ার কমে। লজিকটা তো আশা করি বুঝতে পারছো, যে দশমিককে বামে আনলে আমার এই সংখ্যাটা ছোট হয়, তাই বড় করার জন্য যত ঘর দশমিকের এই পাশে আনি ততগুলা 10 গুণ করি। আর ডানে নিলে সংখ্যাটা বড় হয়, তাই এটাকে আবার ছোট করার জন্য 10 দ্বারা ভাগ করি, বা 10 টু দি পাওয়ার -1 তারপরে -2 এভাবে গুণ করি। ক্লিয়ার? এবার আসো পরিবেশ রসায়নের ম্যাথ। ঠিক আছে, আচ্ছা তার আগে ভাই এখানে একটু একক নিয়ে আসছি, যে তোমাদের পরিবেশ রসায়ন ম্যাথ করতে গেলে এককে কিন্তু একটা ঝামেলা হয়, তাই না? তাহলে এককটা ভাই আগে একটু পড়াই নিব, তারপরে তোমরা হচ্ছে কি করবা। ভাই দেখো প্রথমত হচ্ছে চাপ। সো চাপের সব থেকে বড় একক কোনটা? চাপের সব থেকে বড় একক হচ্ছে এটিএম। তোমরা জানো যে ভাইয়া 1 এটিএম। সো 1 এটিএম সমান সমান তোমরা সবাই জানো যে ভাইয়া 10, 13, 25 প্যাসকেল, তাই তো? 10, 13, 25 প্যাসকেল, এটা তোমরা জানো। এরপরে ভাইয়া দেখো এই যে এখন আমার দশমিকটা কই আছে, তোমরা তো জানো ভাই দশমিকটা এইখানে আছে। দশমিকটাকে ধরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর এ পাশে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে, 101.325। এবার তুমি জানো দশমিককে বামে আনলে 10 এর পাওয়ার গুণ করতে হয়, কয় ঘর আনছো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার 3। এত প্যাসকেল, এটা কি লিখতে পারি? এখন তুমি আমাকে বলবা ভাইয়া 10 টু দি পাওয়ার 3 মানে কি কিলো বুঝায় কিনা, 10 টু দি পাওয়ার 3 মানে কি কিলো বুঝায় কিনা? তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে যদি কিলো বুঝায়, তাহলে 101.325 10 টু দি পাওয়ার 3 বদলে কিলো লেখা যায়, এত প্যাসকেল। দেখো তো পড়ো কিনা তোমরা, যে 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। কেমনে আসছে? ওই যে 10 এর পাওয়ারটা এপাশে নিয়ে আসো, দশমিকটাকে এপাশে নিয়ে আসো, তাহলেই পাবা। এন্ড আমরা জানি এটা কি গেল, প্যাসকেল আর কিলো প্যাসকেল গেল। এরপরে আসো আমরা জানি 1 এটিএম সমান সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ-চাপ। দেন তুমি মনে রাখবা মিলিমিটার পারদ-চাপ যেই কথা, মিলিমিটার পারদ-চাপ যেই কথা, টর একই কথা, টর TOR টর একই কথা। তাহলে 1 এটিএম সমান সমান যদি 760 মিলিমিটার পারদ-চাপ হয় এবং মিলিমিটার পারদ-চাপ আর টর সেম, তাহলে 1 এটিএম সমান সমান হবে 760 টর। যদি কোনো ম্যাথে আসে তাহলে আমরা ইউজ করব, এখনো পর্যন্ত আসে নাই, বাট একক জিজ্ঞাসা করতে পারে। এরপর আমরা জানি যে 760 মিলিমিটার মানে কি, তোমার 76 সেন্টিমিটার পারদ-চাপ, তাই তো? 76 সেন্টিমিটার পারদ-চাপ, এটা মানে কি 0.76 মিটার পারদ-চাপ। এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো আমরা জানি। এরপর হচ্ছে বার। ভাইয়া 1 এটিএম আর বার অনেক কাছাকাছি, সেটা কত তোমার হচ্ছে তুমি একবারই হিসাব করতে পারো, হাতে ক্যালকুলেশনের জন্য একবার হিসাব করতে পারো, কোনো প্যারা নেই। সেগুলো কিসের একক ভাইয়া? চাপের একক, চিনছো না? প্যাসকেল, তারপর হচ্ছে তোমার কিলো প্যাসকেল, মিলিমিটার এসজি, টর, তারপর হচ্ছে বার। ঠিক আছে, চাপের একক ডান, চাপের একক ডান। ওকে, এরপর আসো ভাইয়া আয়তন। আয়তনের সব থেকে বড় ভাই কে? মিটার কিউব, সব থেকে বড়। মিটার কিউব কি চিন্তা করে দেখো তো, দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা 1 মিটার, প্রস্থ 1 মিটার, এরকম একটা জায়গার মধ্যে যতটুকু তুমি কোনো কিছু আয়তনে ধরতে পারবা সেটাই কি 1 মিটার কিউব। তাহলে মিটার কিউব জায়গাটা কি অনেক বড় না? তাহলে মিটার কিউব হচ্ছে অনেক বড়, সবার বড়। তো 1 মিটার কিউব সমানে হচ্ছে তোমার 1000 লিটার বা 10 টু দি পাওয়ার 3 লিটার। মানে তুমি 1 মিটার কিউব জায়গার মধ্যে 1000 লিটার কোনো কিছু রাখতে পারবা, সেটা হতে পারে পানি বা যে কোনো তরল। আবার লিটার যেই কথা ডিএম কিউব বা ডেসিমিটার কিউব একই কথা, লিটার আর ডিএম কিউব একই কথা। তাহলে 1 মিটার কিউব সমান সমান যদি 1000 লিটার হয়, তার মানে আমরা কি বলতে পারবো, 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব বলতে পারবো। ওকে ফাইন। এরপর আসো, যদি 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব লিখছি, এখন তুমি বলো লিটার থেকে এমএল এ যাইতে হলে কি গুণ করা লাগে? 1000 গুণ করা লাগে। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার। এখন লিটারকে আবার কিসে নিব? এমএল এ নিব। তাহলে 1000 লিটার তো এখান থেকে আসেই, এমএল এ নিলে কি হবে? আরো একটা 1000 গুণ করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 3 সাথে আরো একটা 10 টু দি পাওয়ার 3 গুণ করলে কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 6 এমএল। এখন মনে রাখবা এমএল যেই কথা, সেন্টিমিটার কিউব একই কথা, তার মানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে কি লেখা হয়? 10 টু দি পাওয়ার কিউবকে সংক্ষেপে লেখা হয় সিসি, সেন্টিমিটার কিউব, সিসি।
তাহলে এই হচ্ছে এক তোমার হচ্ছে আয়তন। এরপর হচ্ছে ভাই তাপমাত্রা। তাপমাত্রা আমরা জানি তাপমাত্রার ক্ষেত্রে কি তোমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এগুলো আসে। সো আমাদের বেশিরভাগই ডিগ্রি সেলসিয়াসটা এখানে ইউজ করতে হয়। আমরা জানি যে কেলভিনে তাপমাত্রা বের করতে হলে যেটা করতে হয় ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। সো এটাই আমাদের লাগবে, তাপমাত্রাতে এটাই আমাদের লাগবে। সো এককগুলো দেখাই নিলাম। তাহলে আমাদের পরিবেশ রসায়নের ম্যাথগুলো করতে কি হবে, ইজিয়ার হবে। এবং দশমিক আমরা কখনো দিব না, 10 এর পাওয়ার কি করতে হয় সেটা তোমাদের কিন্তু ভাইয়া অলরেডি বুঝাই ফেলছি, ঠিক আছে। তাইলে এবার আসো তুমি ভাইয়া আমরা ম্যাথে যাব। প্রথম প্রশ্ন ভাইয়া, প্রথম প্রশ্ন কি বলছে, কি বলছে একটু পড়ি। একক সংক্রান্ত, দেখো একক সংক্রান্ত এখানে কি বলছে যে 1 এটিএম সমান কত প্যাসকেল, 1 এটিএম সমান সমান কত প্যাসকেল। সো এগুলো ভাইয়া কেন আনলেন, এগুলোতে তো হাতে ক্যালকুলেশনে খুব একটা ম্যাথ নাই, বাট এই যে দশমিক কে এদিক সেদিক নিয়ে তোমরা হচ্ছে প্যারা খাও বা পারো না, তাই তোমাদের হচ্ছে কি করব যে আমি এইটাও শিখাই দিব। সো আসো 1 এটিএম সমান কত প্যাসকেল। তো তুমি একটু আগে দেখলা যে ভাইয়া 1 এটিএম সমান হচ্ছে 10, 13, 25 প্যাসকেল। তো ভাই এখানে তো কোনো জায়গায় 10, 13, 25 নাই, আছে 1 পয়েন্ট সামথিং। তাহলে তুমি জানো যে বর্তমানে দশমিকটা কই অবস্থান করতেছে, একদম সংখ্যার শেষে। তোরে ধরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর পরে একের পরে নিয়ে আসো। তাহলে বাকিটুকু যেমনি আছে লিখে দাও 3 to 5। তাহলে কত ঘর আনছো, 5 ঘর। দশমিককে বামে আনলে 10 এর পাওয়ার বাড়াইতে হয়, তাহলে এত প্যাসকেল। এন্ড তোমার দেখো তো অপশনে কি কোনো জায়গায় আছে এত প্যাসকেল, কোথায় আছে 1.10⁵, এই যে 10⁵, 1.01325 10⁵। ক্লিয়ার প্রথমটা? আচ্ছা, সবগুলাই ইজি হয়ে যাবে এখন, ঠিক আছে। প্রমাণ অবস্থায় 1 মোল কোন একটা গ্যাসের, 1 মোল কোন একটা গ্যাসের আয়তন ভি কত। সো একটু আগে তুমি দেখলা অ্যান্সার গুলো কিসে দেওয়া আছে, মিটার কিউবে, তাই না? বাট তুমি তো জানো যে কোন একটা গ্যাসের প্রমাণ অবস্থায় বা এসটিপিতে আয়তনটা কত হয়, 22.4 লিটার। কিন্তু তুমি পড়ছো এইটা যে 1 মিটার কিউব সমান সমান 10⁻³ লিটার। তুমি এইটা পড়ছো, তাই না? এখানে কি মিটার কিউব দেওয়া আছে না, তাই এই দুজনের মাঝখানে একটু চিন্তা করে দেখো। বাট তোমার এখানে কি করতে হবে, লিটার থেকে মিটার কিউবে যাইতে হবে। তুমি মিটার কিউব থেকে লিটারে যাওয়া শিখছো কত গুণ করে, 10⁻³। তাহলে উল্টা কিভাবে আসতে হবে, এটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? এটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তার মানে কি 1 লিটার সমান সমান হয়ে যাবে 10⁻³ মিটার কিউব, ঠিক আছে। তাহলে এই যে আমরা জানি এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 22.4, তাহলে মিটার কিউবে কত হবে, 22.4 ইন্টু 10⁻³ অর্থাৎ 1000 দ্বারা ভাগ করে দিলাম, এত মিটার কিউব। সো কোথায় আছে অপশন, এইটা খুঁজো যে 22.4 10⁻³ মিটার কিউব। এই যে 22.4 10⁻³ মিটার কিউব। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নে আসো। 1 এটিএম সমান সমান কত, এএফএমসি 2022 সালে প্রশ্নটা আসছে। তাহলে দেখি তো ভাই 1 এটিএম সমান সমান কত। আমরা খুব ভালো মতোই জানি যে 1 এটিএম সমান সমান কি 1 প্যাসকেল, বলো 1 প্যাসকেল না, 10, 13, 25 প্যাসকেল। 1 এটিএম সমান সমান কি 760 বার, নো 760 বার না, 1 বারের অনেক কাছাকাছি, বা 760 টর বলতে পারি, বা 760 তোমার মিলিমিটার যদি থাকতো সেটা অ্যান্সার। 1.01325 কিলো প্যাসকেল আসছিল, নাকি হচ্ছে 101.325 কিলো প্যাসকেল আসছিল, এটা এত কিলো প্যাসকেল আসছিল না। আর এই যে দেখো 760 মিলিমিটার এইচজি, তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তো একক সংক্রান্ত এই 3টা প্রশ্ন এবং একটা প্রশ্ন এএফএমসি তে আসছিল, ওই দুইটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন, আর এইটা হচ্ছে তোমার বিভিন্ন অ্যাডমিশন আসা প্রশ্ন। তাহলে এককের ঝামেলা কিন্তু আমাদের ক্লিয়ার। এবার আমরা ডাইরেক্ট ম্যাথে জাম্প করব। যে ভাই গ্যাসের সূত্র সংক্রান্ত পরিবেশ রসায়নের 2 টাইপের ম্যাথ আসে। একটা হচ্ছে যে গ্যাসের যতগুলো সূত্র আছে, সো ভাইয়া 2টা টাইপের ম্যাথই করাবো। প্রথমত গ্যাসের সূত্রে কি আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, চাপীয় সূত্র, পিভি ইকুয়ালস টু এনআরটি, এরপর হচ্ছে ঘনত্ব, গ্রাহামের ব্যাপন সূত্র, আংশিক চাপ, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্যাসের সূত্র। আর গ্যাসের গতিতত্ত্ব একটা পার্ট আছে যেখানে সিআরএমএস এবং হচ্ছে শক্তি, এই দুটো আমাদেরকে বের করতে হয়। তাহলে ওটা হচ্ছে টাইপ 2, আর এই গ্যাসের গতিতত্ত্ব হচ্ছে টাইপ 1। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে ফর্মুলাগুলো একটু মনে করার চেষ্টা করব যে ভাইয়া বয়েলের সূত্র কি ছিল, বয়েলের সূত্র ছিল P1 V1 ইকুয়ালস টু P2 V2। তো এখন দেখো ম্যাথ করার জন্য ম্যাথ ফার্স্ট এই সিরিজটা কেন হচ্ছে জাস্ট শুধুমাত্র হাতে ক্যালকুলেশনের মধ্যে আমি হচ্ছে সীমাবদ্ধ রাখিনি। দেখো ম্যাথ ক্যালকুলেশন করা মানে কি, তুমি ওই এমসিকিউটা অনেক তাড়াতাড়ি করতে চাও,
তো শুধু হাতে ক্যালকুলেশন দিয়েই তুমি হচ্ছে ওই ম্যাথটা ফাস্ট করতে পারবা না। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমার আগে সেই ম্যাথ ক্যালকুলেশন করতে পারবে, তুমি আর ও সেম টাইমেই ধরো হচ্ছে ক্যালকুলেশনটা শেষ করবা, বাট ও যেটা করবে ও চিন্তাটা করবে একভাবে, তুমি চিন্তা করবা আরেকভাবে, দুইজনের চিন্তার ডিফারেন্সের কারণেই টাইমের এখানে একটা ভেরিয়েশন চলে আসবে। তাহলে চিন্তাটা কেমনে করবা, ওই চিন্তাটা করানো ভাইয়া শিখাইতেছি, যে কখন তুমি হচ্ছে হাফ ক্যালকুলেশন করবা, কখন এটা করবা, কখন এটা করবা। তাহলে P1 B1 সমান P2 V2 এটা বয়ালের সূত্র তুমি জানো, বাট দেখো যে তুমি পরীক্ষার হলে এটা জেনে লিখবা, তোমার তো ম্যাথ করতে হবে, তোমার তো এখান থেকে হয় পি বের করতে বলবে, নাহলে ভি বের করতে বলবে, বা এখান থেকে পি বের করতে বলবে, ভি বের করতে বলবে, যে কোনো একটা জিনিস বের করতে বলবে। সো মনে রাখবা যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এই দুটো সম্পর্কই তো আসবে। তো সমানুপাতিকের সূত্রগুলো কিভাবে লেখে আর ব্যস্তানুপাতিকের সূত্রগুলো কিভাবে লেখে এই জিনিস একটু শিখো। দেখো এখানে কার কার মাঝখানে সূত্র, পি আর ভি এর মাঝখানে। তো সবসময় মনে রাখবা ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে সূত্রটা এরকম হবে যে P1 ডিভাইডেড বাই P2 ইজিক্যালস টু হবে কার কার মাঝখানে সম্পর্ক, ভি এর সাথে সম্পর্ক না, পি আর ভি এর সম্পর্ক। সো মনে রাখবা যে ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে পি এর 1 বরাবর থাকবে ভি এর 2 আর পি এর 2 বরাবর থাকবে ভি এর 1। এটাকে আমরা কি বলি যে P1 V1 সমান P2 V2। বাট আমাদের ম্যাথ করতে গেলে এই জিনিসটা কাজে লাগবে। তুমি ফার্স্টে এইটা লিখলা, তারপরে এই লাইন করলা, তারপরে ক্যালকুলেশন করলা, আর তোমার ওই ফ্রেন্ড ডিরেক্ট এটা লিখলো, ক্যালকুলেশন করলো, কার টাইম কম লাগলো। ক্লিয়ার? ওই 5 সেকেন্ড করে তুমি যদি দুইটা ম্যাথে 10 সেকেন্ড বাঁচায় ফেলতে পারো, 10 সেকেন্ডে তুমি বায়োলজি দুইটা এমসিকিউ দাগায় ফেললা, শেষ। এইভাবেই ডিফারেন্স ক্রিয়েট হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এরপরে আসো ভাইয়া চার্লস, কার কার মাঝখানে সম্পর্ক ভাইয়া, ভি আর টি এর মাঝখানে। সো এই যে লিখে ফেলো ভি ভি টি টি। এবার 1 বরাবর 1, 2 বরাবর 2। কেন ভাইয়া? কারণ সমানুপাতিক, ওটা তো ব্যস্তানুপাতিক ছিল। এরপরে আসা হচ্ছে ভাইয়া পিভি চাপীয় সূত্র। তো চাপীয় সূত্র আর চার্লসের সূত্র প্রায় ক্লোজ। তাহলে হচ্ছে একটা ভি আর টি আর একটা হচ্ছে পি আর টি, তাই না? তাহলে এটা কি পি আর টি, তাহলে পি পি এখানে লিখে ফেলো টি টি। তাহলে আমরা জানি 1 বরাবর 1, 2 বরাবর 2। কেন? কারণ সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এরপরে কি আসো ভাইয়া যে তোমার ঘনত্ব, পিভি ইজিক্যালস টু এনআরটি তো আমরা পারি, তাই না? সো ওটা তো আসলে লেখার কিছু নাই, বাট ঘনত্বের যে সূত্রটা দেখো, ঘনত্বের সূত্র কি ছিল তোমাদের মনে আছে? ডি ইজিক্যালস টু পিএম ডিভাইড বাই আরটি। দুই লাইন ক্যালকুলেশন করলে এটা চলে আসে। তো ঘনত্ব থেকে কিন্তু তোমার 2000 ঘনত্ব থেকে কিন্তু তোমার গত বছর ম্যাথ আসছে। কি বলতেছি, আমাদের সময় বলতে নিয়েছিলাম গত বছর মেডিকেলে ম্যাথ আসছে, গত বছর। এবং বাকি তোমার হচ্ছে অন্যান্য জায়গায় তো আসে, ডিউতে আসছে, জিউতে আসছে 2016 সালের দিকে, 2022 সালের দিকে, এই ঘনত্ব থেকে। সো ডি ইজ ইকুয়ালস টু পিএম ডিভাইড বাই আরটি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো আরো কি কি আছে, আরো কি কি আছে আমাদের ডাল্টনের আংশিক চাপ। তো আমরা কি জানি যে ডাল্টনের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার, আংশিক চাপকে আমরা প্রকাশ করি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ, ধরো হচ্ছে একটা মিশ্রণ চিন্তা করে নাও, ধরো এই মিক্সচারটার মধ্যে আছে দুইটা গ্যাস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো এই যে আংশিক চাপটা আমরা প্রকাশ করি এইভাবে যে পার্শিয়াল প্রেসার অফ এ বা পার্শিয়াল প্রেসার অফ বি। তো এই আংশিক চাপ এরটা যদি বের করি, সেটা কি বের করতে হয়? প্রথমত মোল ভগ্নাংশ, তার সাথে মোট চাপ, এই পুরা পাত্রের প্রেসারটা, এ কতটুকু চাপ দিচ্ছে, বি কতটুকু চাপ দিচ্ছে, সেটাকে আমরা বলি আংশিক চাপ, আর দুইটার যোগফলকে বলি মোট চাপ। তাহলে আমরা যখন এরটা বের করতেছি, তাহলে উপরে দিতে হবে এর মোল, উপরে কি দিতে হয়? এর মোল। আর নিচে নিচে সব সময় যতগুলা গ্যাস আছে তার মোট মোল, যতগুলা গ্যাস আছে সেগুলা সব মিলায়া তোমার হচ্ছে কত মোল সেটা দিতে হবে। সেম টু সেম তুমি যখন বি বের করতে যাবা, তাহলে উপরে হবে বি এর মোল, কারণ তুমি কি বের করতেছো যে বি কতটুকু চাপ দেয়, তো বি এর মোল। আর নিচে হবে কি ভাইয়া? নিচে হবে টোটাল মোল। নিচে হবে কি ভাইয়া? নিচে হবে হচ্ছে টোটাল মোল ইনটু হচ্ছে পি। তাহলে এই গেল হচ্ছে বয়েল চার্লস চাপীয় সূত্র, ঘনত্ব এবং আংশিক চাপ। এরপরে আসো ভাইয়া, এরপরে তোমার হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, এই টপিকটা থেকে মেডিকেলে কয়েকবার ম্যাথ আসছে, তারপরে ডিউতে ম্যাথ আসছে, জিউতে ম্যাথ আসছে। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে মোটামুটি সব জায়গাতেই ম্যাথ আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। সো গ্রাহামের ব্যাপন সূত্রে আমরা কি জানি? গ্রাহামের ব্যাপন সূত্রে আমরা জানি যে আর এর সাথে তোমার এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। কিন্তু সেটা শুধু ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে কিভাবে লিখবো দেখো, আর আর এম এম। সো যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে 1 বরাবর থাকবে 2, 2 বরাবর থাকবে 1। কিন্তু আর এম এর সাথে শুধু ব্যস্তানুপাতিক না, শুধু ব্যস্তানুপাতিক হলে সূত্র এখানেই শেষ, বাট বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে যে বর্গমূল দিয়ে দাও, শেষ। সূত্র কি অনেক কঠিন? এটাই তোমরা শিখছো না? আর 1/2 সমান সমান √m2/m1।
সো ম্যাথে ডিরেক্ট এটা লিখবো, লিখে ক্যালকুলেশন করা শুরু করে দিব। কথা বুঝতে পারছো? তাইলে এবং আবার আমরা জানি একটু আগে পড়ে আসলাম যে ডি সমান সমান PM/RT। সো ঘনত্ব আর এম এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এম এর সাথে আর এর সম্পর্ক কেমন হবে? ব্যস্তানুপাতিক। মানে ডি এর সাথে আর এর সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। তো ওটা কত আসবে? √D2 / √D1। এন্ড আমরা এটা জানি যে কোন বস্তুর যদি বেগ বেশি হয়, ব্যাপন হার বেশি হয়, তাহলে ও দ্রুত ছড়াবে বা টাইম কম লাগবে। তাহলে যার ব্যাপন হার বেশি তার ছড়াইতে টাইম লাগবে কম, যার ব্যাপন হার কম তার ছড়াইতে টাইম লাগবে বেশি। তাহলে আর এর সাথে টাইমের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। বাট এখানে কোনো বর্গমূল নাই, শুধু ব্যস্তানুপাতিক। তাহলে R1 সমান সমান এই যে TT লিখে দিলাম, তাহলে R1 বরাবর থাকবে T2, R2 বরাবর থাকবে T1। ঠিক আছে? তাহলে যে এই ফর্মুলা কিন্তু আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে ইউজ করি। তো মোটামুটি এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদেরকে ম্যাথগুলা করতে হবে। তাহলে চলো এবার আমরা হচ্ছে এই গ্যাসের ব্যাপন সূত্র যেখান থেকে প্রতি বছর ম্যাথ আসে সেগুলা করি। ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্ন কি ভাইয়া? প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 1 atm, মানে প্রথমে চাপটা ছিল 1 atm, তাহলে এটা কি আমাদের P1। তো তখন 1/v এর ভ্যালু দেওয়া আছে। এই ম্যাথটা অনেকেই বুঝো না। 1/v তার মানে কি? তোমাকে ভি দেয় নাই কিন্তু 1/v দিছে, তার মানে কি 1/v1। এই মানটা কত দেওয়া আছে? 0.05 লিটার। তো যখন বলছে এই 1/vটা, এখন আবার বলছে ভি চেঞ্জ হয়েছে, তার মানে কি এই যে 1/v1 ছিল এটা কত হয়ে গেছে এখন 1/v2। তোমাকে ডিরেক্ট V1 V2 না দিয়ে 1 এর নিচে দিয়ে দিছে। ঠিক আছে? তাহলে এইগুলো আমরা সুন্দর মতো করতে পারবো। বাট দেখো তোমার ম্যাথটা অনেকেই বুঝো না। প্রথমে তো একটা চাপ ছিল, তখন 1/v ছিল 0.05 লিটার। বাট পরে 1/v যখন এত হয়েছে তখন চাপ কত? তাহলে আয়তন চেঞ্জ না হলে কি চাপ চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে এবার ম্যাথটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে তোমাদের যদি প্রথম লেকচার দেখে থাকো, তাহলে আমরা প্রথম লেকচারে বলছিলাম যে তুমি যেটা করবা, তুমি হচ্ছে চিন্তা করবা যে এই ম্যাথটা করা যাবে কিনা। সো এখানে দেখো ছোট ছোট মান আছে 1, তারপর 0.42, 0.05 এবং এখানেও অপশনগুলো সুন্দর মতো দেওয়া আছে। তার মানে এই ম্যাথটা করতে পারবো। তাহলে আমরা যেটা করব, দেখো আমরা সাজায় ফেলবো যে আমাদের P1টা দেওয়া আছে কত? 1। আমাদের P2টা বের করতে বলছে, P2টা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এটা আমি একটা পাশে লিখি, তাহলে আমাদের জন্য ম্যাথটা করা ইজি হবে। দেখো আমাদের P1টা দেওয়া আছে কত? 1 atm। P1টা দেওয়া আছে 1 atm। P2টা আমরা বেরই করব। V1 দেয় নাই, দিছে কি সেটা লেখো। দিছে কি ভাইয়া? দিছে হচ্ছে 1/v1, মানে 1 এর নিচে দিছে। তো সেটা কত? 0.05। কিন্তু আমরা কোন জায়গায় কি দশমিক লিখবো? অ্যান্সার হচ্ছে দশমিক লিখবো না। তাহলে 0.05 কে কি লিখবো বলো তো? 0.05 কে আমি লিখবো 5। তাহলে আমি কি করলাম? দশমিককে 2 ঘর সরাই রাখলাম। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো দেখো তো? 0.05 কে 5/100 লিখলে কি তোমাদের কোনো সমস্যা আছে? দেখো 0.05 কে আমি লিখছি 5, মানে দশমিকের পরে 2 ঘরে পরে নিয়ে আসছি। তাহলে এটাকে আবার কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা? 1 এর পরে 2টা শূন্য দিয়ে দিলাম। তার মানে 1/vn কত? 5/100। তাহলে 0.05 দেখে আমার ক্যালকুলেশন করতে কঠিন হইতো, কিন্তু 5/100 ক্যালকুলেশন করা কঠিন হবে না। এরপরে দেখো তারপরে 1/v1টা কত হয়ে গেছে? 1/v2 ধরলাম, এটা কত হয়ে গেছে? 0.042। তাহলে আমি এটাকে লিখবো 42। আমি এটাকে কত লিখবো? 42। তাহলে আমি কি করলাম? দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে নিয়ে গেছি। তাহলে 1 এর পরে 1 ঘর 2 ঘর 3টা শূন্য দ্বারা ভাগ করে দিব। তাহলে উপরে যেহেতু দশমিকের এই কাজটা করছি, নিচে ভাগ দিব। নিচে দশমিক চেঞ্জ করলে উপরে তোমার হচ্ছে দিব। ঠিক আছে? তাহলে দেখো তো মানগুলো এখন সুন্দর ফরম্যাটে চলে আসছে না? এবার তুমি জানো যে P2 P1 V2 V1। যেহেতু P2 বের করা লাগবে তাই এটাকে উপরে রাখলাম। অনেকে গাধার মতো উপরে P1 লিখবে, P2 লিখবে, V1/V2 লিখবে, তারপরে আবার লিখবে যে P2 সমান সমান এটা। নো, তোমাকে P2ই বের করতে হবে। তাহলে P2টা উপরে লেখো না, সমস্যা কি? 2 বরাবর 2 দিবা, 1 বরাবর 1 দিবা। তাহলে এবার দেখো তাহলে P2 কত আসতেছে? P2 আসতেছে V2 এটার সাথে P1 ডিভাইড বাই হচ্ছে V1। এবার বসায় দাও। হ্যাঁ, V2 কত? তোমার 1/v2 হচ্ছে 42/1000। তাহলে V2 হচ্ছে 1000/42। তাহলে V2 কত? V2 হচ্ছে 1000 ডিভাইডেড বাই 42। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর তোমার আমরা কি উল্টা করলাম কোনো কিছু? 1/v2 হচ্ছে 42/1000। আমরা জানি P2/P1 সমান V2 ডিভাইড বাই V1। আচ্ছা, এই দেখো উল্টা সূত্র লেখা বসে আছি। এই বয়েলের সূত্র কি সমানুপাতিক? বয়েলের সূত্র তো সমানুপাতিক না, দেখছো? এই যে ভাইয়াই ভুল করে বসে আছি। বয়েলের সূত্র তো ব্যস্তানুপাতিক। তো 1 বরাবর থাকবে 2, 2 বরাবর থাকবে 1, 1 বরাবর থাকবে 2, P2 বরাবর থাকবে V1, P1 বরাবর থাকবে তোমার হচ্ছে V2। 1 বরাবর 2, 2 বরাবর 1।
তো এবার দেখো তাহলে P2 সমান সমান কত আসতেছে ভাইয়া, P2 সমান সমান আসতেছে হচ্ছে V1 P1 বা P1 V1 ডিভাইড বাই হচ্ছে P2। সো এবার বসায় দাও, সরি V2 ডিভাইড বাই V2। সো এইবার করো যে ভাই V1, আমার V1 জানি না, বাট 1/V1 জানি যে 5/100, তাহলে V1 কত হবে 100/5, তাহলে উপরে দিয়ে দাও 100, নিচে দিয়ে দাও 5, 100/5। এবার P1 তো বলে দিছি 1 ATM, বসায় দাও 1। আর V2 দেখো প্রশ্নে আমাদের 1/V2টাই দেওয়া আছে এবং এখানে কিরকম আছে 1/V2ই আছে, তাই তো? তাহলে আমরা যদি সেটা বসাই দিই তাহলে কত আসবে 42 ডিভাইড বাই 1000, তাই তো? এবার তুমি বলো যে ভাইয়া কি করতে পারি, 10 দিয়ে 1000কে কাটাকাটি করতে পারি 10 বার, তাহলে উপরে আসতেছে 42, নিচে আসতেছে 5 10 50, তাহলে কি করতে হবে, এবার আমাদের ফার্স্ট ক্লাস যারা করছো তারা জানো যে আমরা একদম ছোট্টবেলার ভাগে চলে যাব, যে 50 দিয়ে 42কে ভাগ করব। হ্যাঁ 50 তো 42 এর মধ্যে ভাগ যায় না, তাহলে কি করতে হবে, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। তাহলে 420 এর মধ্যে তো যায়, কয়বার যায় 5 8 40 বা 400, 50 8 বার গুণ করলে 400, তাহলে 8 বার। এবার অপশনে তাকায় দেখো তো 0.8 অপশনে কয়টা আছে, 0.8 অপশনে একটাই আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। আর ক্যালকুলেশন করা কি দরকার আছে, নাই। সো প্রথম ম্যাথটা খুবই টাইম নিয়ে বুঝাইলাম এবং দেখো দশমিকটা সরাই দেওয়ার কারণে আমার ম্যাথটা কত ইজি হয়ে গেছে, দশমিকটা সরাই দেওয়ার কারণে আমার ম্যাথটা কত ইজি হয়ে গেছে। জাস্ট লাস্টে আমি হচ্ছে এই ভাগটা কতক্ষণ করব, যতক্ষণ না পর্যন্ত আমার প্রথম ডিজিটটা মিলে যাচ্ছে। তাহলে 0.8 মিলছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রথম ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ম্যাথে আসো। এসটিপিতে 3.2 গ্রাম কোন একটা গ্যাসের আয়তন 2.24 লিটার হইলে সেটা কোন গ্যাসটি হইতে পারে? এটা কি কার্বন মনোঅক্সাইড, তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ডাইঅক্সাইড। দেখো এই ম্যাথটা ম্যাথ করা ছাড়াই বলা যায়। কেমনে বুঝলাম, এই যে প্রশ্নটা পড়ো না ভাইয়া, প্রশ্নটা একটু পড়ো। বলছে যখন আয়তন 2.24 লিটার তখন ভর হচ্ছে 3.2। তো তুমি জানো আয়তন যদি 22.4 হয়, আয়তন যদি 22.4 হয় তাহলে সেই গ্যাসটা হয়ে যাবে 1 মোল। তাহলে তুমি কি করলা, 2.24 কে 22.4 লিখলা, 10 গুণ বেশি লিখছো না? তাহলে যে ভরটা 3.2 এটাকে 10 গুণ লিখলে কত হবে 32। তার মানে বুঝতেছো 3.2 গ্রাম যদি হয় 2.24 লিটার, তাহলে 32 গ্রাম হবে 22.4 লিটার। আর 22.4 লিটার মানে কি 1 মোল, তাহলে 32 কার 1 মোল, কার্বন মনোক্সাইড কি 32, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, কত 28। তুমি জানো যে অক্সিজেন 32, তুমি জানো যে ভাই অক্সিজেন 32, অক্সিজেন 32, অক্সিজেন 32। ম্যাথ করা লাগবে? ম্যাথ করা লাগবে না। এখন অনেকে কি করবে গাধার মতো, আগে প্রশ্ন টশ্ন না পড়ে ডিরেক্ট দেখছে মান, আচ্ছা ভি দেওয়া আছে ভর দেওয়া আছে, তো আমরা তো জানি কি এটা ডাব্লিউ ডিভাইড বাই তোমার হচ্ছে এম, ডাব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়ালস টু ভি ডিভাইড বাই 22.4। তো কি করবে এখান থেকে বের করতে বলছে যে কোন গ্যাস, তাহলে আণবিক ভর এম বের করবে, কত আসবে ডাব্লিউ কত দেওয়া আছে 3.2 ইন্টু 22.4 ডিভাইড বাই তোমার কত দেওয়া আছে, এখানে আয়তনটা দেওয়া আছে কত 2. আচ্ছা এই যে আরেকটা জিনিস ভুল করতেছি যে ভাই দশমিক দিয়ে ফেলতেছি, দশমিক আমরা দিব না, দশমিক আমরা দিব না। দেখো এই ডাব্লিউ কত আছে 3.2, এটাকে লিখবো 32। তাহলে আমি কি করছি, দশমিকের পরে এক ঘর আছে, তাহলে এই যে 10 দ্বারা ভাগ করে দাও, ইন্টু ইন্টু এই 22.4 এটাকে লেখো 224, 22.4 এর পাশে গুণ হবে না, 22.4 কে লেখা হচ্ছে তোমার 224। তাহলে তুমি কি করছো, দশমিকের পরে এক ঘর দেও নাই, তাহলে যে নিচে 10 দিয়ে দাও। এরপর এই ভি চলে আসবে নিচে, এম এখানে গেলে ভি নিচে চলে আসবে। ভি কত ভাইয়া, ভি হচ্ছে 2.24, ভি হচ্ছে 2.24, বাট আমি লিখবো 224। তাহলে কি হবে, দশমিকের পরে 2 ঘর আমি দেই নাই, তাহলে এটা যেহেতু নিচে এই কাজটা করছি, তাহলে উপরে একের পরে 2টা শূন্য দিয়ে দাও। এবার দেখো কোন দশমিক আছে না, এবার এটা তো দুনিয়ার ইজি, যে 10 আর 10 100, তাহলে এইটা আর 100 কাটা, 224 কাটা, অ্যান্সার কত 32। তাহলে অনেকে এই কাহিনী করে অ্যান্সারটা বের করবে, ম্যাথ ক্যালকুলেশন সোজা হয়ে যাবে যদি তুমি দশমিক না দাও। দেখো ম্যাথ ক্যালকুলেশন সোজা হয়ে যাবে যদি তুমি দশমিক না দাও, বাট ভাইয়ার কথা হচ্ছে এই ম্যাথটা আমি এই ক্যালকুলেশনটাও কেন করব, এটা করেই কেন টাইম নষ্ট করব, এটা ইজি। বাট আমার কি পরীক্ষা হলে এটা করতেই হবে এরকম কোনো কথা আছে যে না এই ম্যাথটা করেই দেখাইতে হবে? না, আমি তো ম্যাথের প্রশ্ন পড়েই বুঝতে পারতেছি, তাই না? তাহলে এই ম্যাথে তো নো ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন করা ছাড়াই অ্যান্সার করা পসিবল। তার জন্য কি করতে হবে, প্রশ্নটা পড়ে বুঝে ফেলতে হবে, আচ্ছা এটা তো এত, তাহলে এই ম্যাথটা করে আমি কেন সময় নষ্ট করবো ভাই, কেন সময় নষ্ট করবো? বুঝতে পারছো, প্রশ্ন পড়ে অ্যান্সার করে দিব, এই ক্যালকুলেশনটা আমি করবোই না, এই ক্যালকুলেশনটা আমি করবোই না। ঠিক আছে, ওকে ভাই পরের প্রশ্নে আসো। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 এটিএম চাপে তোমার কোন গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার? কই আসছে ভাইয়া, মেডিকেল 23-24 চিটাগাং বোর্ড 2016, হুবহু হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন, হুবহু হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন। কি বলছে, আণবিক ভর এম কত, আণবিক ভর এম কত? তাহলে চলো আমরা হচ্ছে
তো দেখি অপশনগুলো একটু দেখো, একটা আছে 24, একটা আছে 36, একটা আছে 67। সো যদি কোনো কারণে অ্যান্সারটা 36 হয় তখন আমি বিপদে পড়বো। কেন? কারণ হচ্ছে একটা 36.24 আর একটা আছে 36.63। তো আমাকে অনেক কাছাকাছি ক্যালকুলেশন করতে হবে তখন। 36 মিলার পরে আবার দেখতে হবে এটা কি 36.2 না 36.6। তো এই ম্যাথটা আমরা যেটা করতে পারি, যেহেতু এখানে 3টা ডিফারেন্স অপশন আছে, যদি 36-এর কাছাকাছি অ্যান্সারটা আসে তাহলে আমার আসলে আর কিছু করার নাই, আমার টাইম এখানে লস্ট হবে। বাট যদি অ্যান্সারটা 67 বা 24 আসে তাহলে কিন্তু আমি খুব সহজ অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে চলো ক্যালকুলেশনটা কিভাবে করবো একটু দেখি। তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এগুলা। সো ঘনত্ব দেওয়া আছে, বলছে আণবিক ভর। তো ঘনত্বের সূত্র আমরা একটু আগে পড়ছি যে ভাইয়া ডি ইজ ইকালস টু PM ডিভাইডেড বাই RT। আমাদের বের করতে বলছে আণবিক ভর m, আণবিক ভর m সমান সমান কি DRT ডিভাইডেড বাই কত আসবে, DRT ডিভাইড বাই হচ্ছে P। তাহলে এবার মানগুলা বসায় দাও ভাইয়া। ঘনত্ব কত আছে 2.25, আমরা কি দশমিক লিখবো না, আমরা এটাকে লিখবো 225। তাহলে যেহেতু 225 লিখলাম, দশমিকের পরে 2 ঘর ছিল, তাহলে নিচে 1-এর পরে 2টা শূন্য দিয়ে দাও, ইনটু কি আছে আর। আর দেখো এখানে চাপ কত দেওয়া আছে ATM, আয়তন কিসে দেওয়া আছে লিটারে, আয়তন কিসে দেওয়া আছে লিটারে। তাহলে লিটার আর ATM এ আর এর ভ্যালু কত 0.0821, 0 r ইজ ইকুয়ালস টু 0.0821। তো 21 দেওয়া দরকার নাই, কত চিন্তা করব 0.08। বাট আমরা কি দশমিক দিব না, 0.08 কে কি লেখা যায় 8, যেহেতু দশমিকের পরে 2 ঘর তাহলে নিচে দিয়ে দাও একটা 100। ঠিক আছে, কোনো দশমিক থাকবে না, তোমার ক্যালকুলেশন একদম ইজি হয়ে যাবে। ইনটু ইনটু আর কি আছে টি, টি কত 18 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো আমাদের যদি 67, 36 অথবা 24 অ্যান্সারটা হয় তাহলে দুইটার মাঝখানে কিন্তু অনেক গ্যাপ আছে। তো 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে তোমার যদি 273 যোগ করি কত আসে 291। আমরা হিসাবের জন্য এটাকে ধরে নেব হচ্ছে 290। ঠিক আছে, 91 না ধরে 90 ধরে নেব, তাহলে কাছাকাছি একটা অ্যান্সার আসবে। আর চাপটা দেওয়া আছে কত, প্রেসারটা দেওয়া আছে 0.8। তো 0.8 এটা আছে কি নিচে, আমরা কি দশমিক দিব না, আমরা 0.8 কে লিখবো 8। তো নিচে তুমি এই কাজটা করছো, তাহলে উপরে কি করতে হবে 1-এর পর একটা শূন্য দিতে হবে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এন্ড এবার তোমরা জানো যে শেষে 0 থাকলে জিরোগুলো কাটাকাটি করা যায়, তাই না? এই যে এই 0 দিয়ে আমরা একটা 0 কাটলাম, এই 0 দিয়ে আমরা আরেকটা 0 কাটলাম, তাহলে এবং 8 দিয়ে আমরা 8 কে কাটলাম। তাহলে আপাতত আমাদের অবস্থা কি দাঁড়াইতেছে, আমাদের অবস্থা দাঁড়াইতেছে যে নিচে আছে ভাইয়া 100 আর উপরে আছে হচ্ছে 225 ইন্টু 29। তাহলে এবার দেখো কে এই গুণটা পারো না ভাই, 225 আর 29-এর গুণ কে পারো না, চলো করি। বাট গুণ তো করবো, গুণটা করতে হবে অনেক ফাস্ট, অনেক ফাস্ট, এবং এই জিনিসটা আসবে তোমার হচ্ছে প্র্যাকটিস করলে। ভাইয়া দেখো কেমনে গুণটা করি, 225 তাকে 29 দ্বারা গুণ করবো। ঠিক আছে, তো তোমরা কেমনে গুণ করো, 5 নং 45, 45-এর 5 হাতে আছে 4, 9 দুগুণে 18 আর 4 হচ্ছে 22, এমনি, তাই না ভাই? এমনি গুণ করবো না, 5 নং 45, 45-এর 5 হাতে আছে 4, 9 দুগুণে 18 আর 4 হচ্ছে 22, 22-এর 2 হাতে আছে 2, 9 দুগুণে 18 আর 2 হচ্ছে 20। এমনি করবো, বুঝতে পারছো? এবং এই জিনিসটা আসবে কেমনে, এই জিনিসটা আসবে প্র্যাকটিস করলে। দেন একটা শূন্য দিতে হয়, 5 দুগুণে 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, দেন হচ্ছে 2 দুগুণে 4, হয়েছে? দেন তাহলে এটা কত 5 2 5 6, হ্যাঁ 6525 আসছে, আর নিচে ছিল কত 100। তো এবার তুমি দেখো তো 100 দ্বারা কোনো কিছুকে তুমি যদি হচ্ছে ভাগ করো সেটা কত আসবে, বা ওই যে আমরা দশমিকের রুলস পড়ছি না, 100 মানে কত 10 টু দি পাওয়ার 2, এন্ড এই 10 টু দি পাওয়ার 2 নিচে আছে, উপরে গেলে কত হবে 6525 10 টু দি পাওয়ার -2। এবার তুমি জানো যে কোন সংখ্যার তোমার পুরাপুরি থাকা মানে কি, তার দশমিকটা তার শেষে আছে, তো দশমিকটাকে ধরে 2 ঘরের পাশে নিয়ে আসো, 65.25। এখন তুমি জানো দশমিককে বামে আনলে 10-এর পাওয়ার বাড়াইতে হয়, তো 10 টু দি পাওয়ার 2 যখন গুণ করবো ওই -2 এটা কাটাকাটি চলে যাবে, অ্যান্সার আসতেছে 65-এর কাছাকাছি। অথবা অথবা তুমি যদি গাধা না হও তাহলে তুমি এই ক্যালকুলেশন করবাই না, তুমি দেখো তো অপশনে 6 অপশনে একটাই আছে সামনে, সেটা হচ্ছে 67। কতক্ষণ লাগবে এই ক্যালকুলেশনটাকে ভাই আপনি কেন করলেন? তোমাদের পরিচয় দিতে। এই বলদামিটা আসবে যখন তুমি প্রথমবার করবা, বাট সেকেন্ড টাইম করতে গেলে তোমার মধ্যে এই বলদামিটা আসবে না, 10 বার প্র্যাকটিস করলে তোমার মধ্যে এই বলদামিটা আসবে না যে ভাই রে ভাই প্রথমে তো 6 পাইছি, প্রথমে 6 তো অপশনে একটাই আছে, তাহলে এইটা না হয়ে অ্যান্সার উপায় আছে, ওর হইতেই হবে, ওর মিলতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে অ্যান্সার। তাহলে যে এই গুণটা অমনে করা যাবে না যে এমনি এমনি ডিরেক্ট এমনি 5 45 45 5 হাতে আছে 4 9 দুগুণে 18 4 হচ্ছে 22, তাহলে হাতে আছে 2 4 দুগুণে 8 আর 2 10, এভাবে গুণ করতে হবে, বুঝতে পারছি? ঠিক আছে, এভাবে গুণ করতে হবে। পরের প্রশ্নে আসি। সো এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে তোমার 23-24 সালে আসছিল। ঠিক আছে, আমি জানি অনেকেই তোমার মুখস্থ করছো, বাট এইসব ভাই মুখস্থ করা লাগে না, তোমার
টোটাল আমরা হাতে ক্যালকুলেশন সিরিজে গত পুরা ফার্স্ট পেপারে কয়টা ম্যাথ মুখস্থ করতে বলছিলাম? জাস্ট দুইটা ম্যাথ মুখস্থ করতে বলছিলাম। তোমাদের কি মনে আছে? রাসায়নিক পরিবর্তনে একটা, গুণগত রসায়নে একটা। এবং পুরা সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়নে তোমার ম্যাথ মুখস্থ রাখতে হবে একটা, আর পরিবেশ রসায়নে তোমার ম্যাথ মুখস্থ রাখতে হবে চারটা। তাহলে পুরা টোটাল বই থেকে তোমার ম্যাথ কয়টা মুখস্থ রাখতে হচ্ছে? পরিবেশে চারটা, পরিমাণগততে একটা, পাঁচটা, আর ওইখানে দুইটা, সাতটা। পুরা কেমিস্ট্রি বইয়ে যত ম্যাথ আছে, যত ভার্সিটির ম্যাথ, অনুশীলনী ম্যাথ, সেখান থেকে তোমাকে জাস্ট তোমার 7টা ম্যাথ মুখস্থ রাখতে হবে। পারবা না? তুমি এমনি কতটি মুখস্থ করছিলা? 100টা ম্যাথ মুখস্থ করতে পারবা? কোনো পাগল স্যারটা মুখস্থ করবে? ম্যাথ কি মুখস্থ করার জিনিস? বাট 7টা ম্যাথ কেন মুখস্থ রাখতে হয়? শুধুমাত্র মেডিকেলদের জন্য মুখস্থ রাখতে হয়। কেন? কারণ মেডিকেল, ডেন্টাল, এএফএমসি তে যখন অনুশীলনী থেকে টিচাররা প্রশ্ন ওঠে তখন চিন্তা করে দেয় না যে এই জিনিসটা আদৌ 1 থেকে 2 মিনিটে করা সম্ভব কিনা, অথবা ইচ্ছা করেই দেয়, গত ক্লাসে ভালো মতো বলছি, ইচ্ছা করেই দেয় যেন ওই ম্যাথ করতে গিয়ে তুমি বিপদে পড়ো, তোমার টাইম নষ্ট হয়ে যায় এবং তুমি যেন তোমার এক্সামটা ওইখানে শেষ হয়। বুঝতে পারছো? ইচ্ছা করে দেয়, অপশন দেয় না, অপশনে ভুলভাল অ্যান্সার দিয়ে রাখি। কিসের জন্য? কারণ ওটা মিলাইতে গিয়ে পোলাপান যেন হচ্ছে বিপদে পড়ে। বুঝতে পারছো? তো তাদের কি করতে হবে? 5000 পোলাপান রাখতে হবে, বাকিদের তো বাদ দিতে হবে। এইসব করে করে কি করে? বাদ করে। ওকে, এরপরে আসো। এ এবং বি দুইটা গ্যাস আছে যাদের মোল সংখ্যা দেওয়া আছে। এ হচ্ছে তোমার 10 মোল এন্ড বি হচ্ছে তোমার 30 মোল। এই দুটার মিশ্রণ আছে। তো মিশ্রণের মোট চাপ পি দেওয়া আছে। তো বুঝতে পারতেছো এটা ডাল্টনের আংশিক চাপ বের করতে বলবে, তাই না? কোথায় আসছে? কৃষিগুচ্ছ তোমার 2022 সালে আসছে। তো কি বলছে? এ গ্যাসের আংশিক চাপ। তাহলে আমরা সুন্দর মতো বের করে ফেলবো যে কার আংশিক চাপ? এ গ্যাসের। কি? উপরে নিজের মোল, নিজে কত আছে? 10 মোল, আর নিচে টোটাল যা কিছু আছে সবার 10 মোল আর 30 মোল। টোটাল গ্যাস আছে কয় মোল? 40 মোল। তাহলে নিচে দিয়ে দাও 40 ইন্টু গ্যাসের মোট চাপ কত? 12। অনেক ইজি একটা ম্যাথ ছিল। এখন তুমি দেখো যে উপরে নিচে কি 0 কাটাকাটি করা যায়? কাটাকাটি করে দাও। 4 দিয়ে 12 কে কাটাকাটি করা যাও 3 বার। তাহলে কত আসলো? 3 এটিএম। ঠিক, অনেক ছোট্ট একটা ম্যাথ ছিল, অনেক সত্য। এটা সর্বোচ্চ তোমার হচ্ছে 12 থেকে 13 সেকেন্ড লাগবে, বা সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে তোমার ম্যাথটা করতে। ঠিক আছে, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। সো এটাও কি আসছে? হুবহু হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন, হুবহু হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন কৃষিগুচ্ছ 2022 সালে চলে আসছে। সো এটা এমন মনে করার কিছু নাই যে ভাই শুধুমাত্র মেডিকেল, ডেন্টাল, এএফএমসি তে আসবে, আমরা তো ভার্সিটি, আমাদেরকে আসবে না, তোমাদেরও আসবে। ডিউতে তো এখন কেমিস্ট্রিতে ম্যাথ দেয়ই না, সব কনসেপচুয়াল প্রশ্ন, সব কনসেপচুয়াল প্রশ্ন। একটা দুইটা ম্যাথ দেয়, তার মধ্যে কি করে না, কোনো কঠিন মান দেয় না। তুমি যা প্রশ্ন দেখো 2017 সালে প্রশ্নের পর থেকে ডিউতে কোনো ম্যাথ আসা বন্ধ হয়ে যেতেছে একদম। কেমিস্ট্রিতে কোনো ম্যাথই আসে না। ঠিক আছে, কেমিস্ট্রিতে কোনো ম্যাথই আসে না। এবং ডিউ অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, এখানে উল্টাপাল্টা করে কোনো ক্যালকুলেশন দেয় না। সমভরের মানে দুজনের ভর সেম কে মিথেন এবং হাইড্রোজেনকে একটা শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে। তো বলছে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ বের করো এবং হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ এবং মোট চাপের ভগ্নাংশ কোনটি। আচ্ছা, অনেকেই বুঝো না যে আংশিক চাপ এবং মোট চাপের ভগ্নাংশ আলটিমেটলি মোল ভগ্নাংশ কেমনে আসছে। ভাই দেখ বুঝাইতেছি। দেখো, তুমি কি জানো যে ভাইয়া কোন একটা গ্যাসের আংশিক চাপ সমান সমান হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ, ওই গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ পি। তো আংশিক চাপ এবং মোট চাপের ভাগফলটা কোনটা? তাহলে এই মোট চাপটাকে আংশিক চাপের নিচে নিয়ে আসো, পি এ বাই পি। এই যে ভগ্নাংশটা, এটা সমান সমান কি পড়ে রইলো ভাইয়া? কি পড়ে রইলো? মোল ভগ্নাংশ। তাহলে এখান থেকে ভাইয়া বুঝার কি বিষয় আছে? বুঝার কথা হইলো যে আংশিক চাপ আর মোট চাপের ভাগফলটাই কি? মোল ভগ্নাংশ। তো তোমাকে এখানে কি বের করতে বলছে ভাইয়া? মোল ভগ্নাংশ বের করতে বলছে। কার? হাইড্রোজেনের। কার? হাইড্রোজেনের। তাহলে চলো হাইড্রোজেনের মোল ভগ্নাংশটা বের করি। সেই জিনিসটা আশা করি বুঝতে পারছো, যেটা মানে যে মোল ভগ্নাংশ। তাহলে চলো আমরা হচ্ছে হাইড্রোজেনের মোল ভগ্নাংশটা বের করি। তাহলে একটু দেখো যে কার ভর বের করবে এটা। এখন দুজনের ভর কি বলছে? সেম। তা আমরা ধরে নিলাম যে দুইটার ভরই কত? এম। ঠিক আছে, দুইটার ভরই কত ধরে নিলাম? এম। এবং অপশনে দেখো কোনো এম নাই, তার মানে এম উপরে নিচে কাটাকাটি যাবে, বা এম কোনোভাবে কাটাকাটি যাবে। তো সমভরকে তুমি যা মন চাই তা ধরে নাও, ওটা কাটাকাটি যাবে। তো এটাতে আমি এম ধরে নিলাম। সো কারটা বের করতে বলছে হাইড্রোজেনের আংশিক চাপ। তো পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত হবে? উপরে হচ্ছে নিজের মোল, তো ওর ভরটা কত? এম। আণবিক ভর কত? 2। এটা দ্বারা ভাগ করলে কি হাইড্রোজেনের মোল পাবো। আর নিচে হচ্ছে দুইজনের মোল যোগ করতে হবে, মানে টোটাল আছে কয়জন? দুজনেরটাই। তো হাইড্রোজেন তো মোল বের করলামই m/2 প্লাস মিথেনও কত আছে? m। দুজনের ভর যেহেতু সেম, বাট মিথেনের আণবিক ভর কত? 16। এখন এই ক্যালকুলেশন কে পারবা না বলো? এই যে লসাগু করে এই ক্যালকুলেশন কে পারবা না? তো এই ম্যাথটা দিলে ডিফারেন্স কখন ক্রিয়েট হবে? কে কত তাড়াতাড়ি লসাগু করে কাটাকাটি করে অ্যান্সারটা বের করতে পারে। ঠিক আছে, তাহলে চলো। তো ভাইয়া তো এখন তাড়াতাড়ি করতেছি না, ভাইয়া আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, আমি করলে সর্বোচ্চ কয় সেকেন্ড লাগতো? তোমার
6 সেকেন্ড, 6 সেকেন্ড লাগতো আমার লসাগুটা করতে। তাহলে দেখো এই উপরে m/2টা যেমনি আছে রেখে দাও, আর নিচে 16 আর 2 এর লসাগু হচ্ছে 16, 16 এখানে 8 দ্বারা কাটা, 16কে 2 দ্বারা কাটাকাটি করলে 8, তাহলে উপরে 8m, আর 16কে 1 দ্বারা কাটাকাটি করলে 1, উপরে 1m, মানে কত আসবে টোটাল দেখবা 9m। তাহলে এবার উপরের m নিচের m কাটা, এই 16 ভাগের নিচের ভাগে আছে, তাহলে উপরে লাভ দিয়ে চলে যাবে 2 এর সাথে, এবং 2 নিচে চলে আসবে, তাহলে 16 ডিভাইড বাই 9 দুগুণে 18, এই 2 নিচে আসবে না, অতি ভাগের নিচে আসে না, আর এটা কি উপরে চলে যাবে, তাহলে 16/18, দেন এটাকে 2 দ্বারা কাটাকাটি করলে কত আসতেছে 8/9, শেষ। সর্বোচ্চ এই ক্যালকুলেশনটা করতে মুখোমুখি এত লাগবে। আর তুমি তো কি করবে না, এমনি লেখা করবে, তুমি তো আচ্ছা m কাটা 2 নিচে আসবে, 16 উপরে যাবে, তাহলে 16/18 মানে হচ্ছে 8/9। তাহলে অ্যান্সারটা কত দাঁড়াইতেছে, অ্যান্সারটা দাঁড়াইতেছে হচ্ছে 8/9। অ্যান্সারটা কত দাঁড়াইতেছে ভাইয়া, অ্যান্সারটা দাঁড়াইতেছে হচ্ছে 8/9, অ্যান্সারটা দাঁড়াইতেছে হচ্ছে 8/9। ক্লিয়ার? ওকে ভাই, পরের প্রশ্নে আসো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? এটা দেখি অনেকে লাভ দিবা, বলা আচ্ছা এখানে কি কোনো ম্যাথ করা লাগবে না, কোনো ম্যাথ করা লাগবে না। দেখো এখানে কি ম্যাথ আসছে, যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আংশিক চাপ কত, এখানে কি বলছে যেখানে এইটা আছে ওইটা আছে, কিচ্ছু বলে নাই। বাতাসে অনেক কিছু আছে, বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরো আর্গন গ্যাস আছে, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস আছে। তো তার মধ্যে তোমরা জানো যে নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট, 78%। সো এটাই জানতে চাইছি যে নাইট্রোজেন আংশিক চাপ কত, তোমার 0.78। সো এটা কিন্তু কোনো ম্যাথ না, বাট তাও নিয়ে আসলাম, কারণ অনেকে বললো যে আচ্ছা এটা কেমনে করবো, এটা কেমনে করবো মানে তোমার হচ্ছে যত পার্সেন্ট আছে বাতাসের মধ্যে নাইট্রোজেন তত এটিএম। ঠিক আছে, টোটাল চাপটা যদি হয় 100, তাহলে 78 দিবে নাইট্রোজেন, টোটাল চাপ যদি হয় 1, তার 0.78 দিবে নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলের চাপ কত 1, তাই ওটা কত 0.78। ক্লিয়ার? ওকে, পরে আসো। এত মোল নাইট্রোজেন এবং এত মোল অক্সিজেন একত্রে মেশানো হইলো, অক্সিজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ বের করতে বলছে। তাহলে পার্শিয়াল প্রেসার অফ O2, তাহলে অক্সিজেনের মোল কত বলছে, অক্সিজেন কয় মোল, 0.3 মোল, অক্সিজেন কয় মোল, 0.3 মোল। আর এই দেখো ভাই আবার 0.3 লিখছি, 0.3 তো লিখবো না, 0.3 তো লিখবো না, লিখবো কত 10, 3/10, উপরে 3 লিখবো, নিচে 10 দিব। ঠিক আছে, আর তোমার ই কত আছে, দুইটা মিলে কত হবে, দুইটাকে যোগ করলে 0.5 আর 0.3 মিলে কত 0.8। তো 0.8 কি লিখবো না, লিখবো 8, n উপরে দিয়ে দিব হচ্ছে 10। সো এই 10 কাটা, অ্যান্সার কত আসতেছে 8/3। এখন ছোট্টবেলার ভাগে চলে যাও, 8 দিয়ে 3 কে কি ভাগ করা যায় না ভাইয়া, যায় না, তাহলে একটা দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয়। এবার 3 8 কত ভাইয়া 24। এবার দেখো দশমিক 3 আছে কিনা, 3 আছে, বাট 3 দুইটা, তাহলে কি আমি এখন অ্যান্সার বলতে পারবো, এক ঘর ক্যালকুলেশন করে কি বলতে পারবো না, আরেকটা ঘর ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো করি, 30 থেকে গেলে থাকে কত 6, দশমিক থাকলে অটোমেটিক একটা শূন্য আসে। এবার এখানে 8 কয়বার যাবে বলো তো, 7 8 56 না, 7 8 কত 56 না, তাহলে 37 অপশনে কয়টা আছে, একটাই, এই যে 37, শেষ। কতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে বলো? যারা মুখস্থ করো বা তোমাদের যেই টিচাররা তোমাদের এইভাবে ম্যাথ মুখস্থ করায় তারা আসলে ঠিক করে না, কারণ তোমাদের মেডিকেলে ভার্সিটিতে কত কিছু মুখস্থ করা লাগে ভাই, তুমি কত কিছু মুখস্থ করবা বলো? ঠিক আছে, তো জিনিসটা আসলে খারাপ লাগে, তোমাদের আসলে এমনিই পড়ায়, কিছু করার নাই। এরপরে আসো, 6 মোল অক্সিজেন এবং 14 মোল নাইট্রোজেন একসাথে মিশাইলাম, মিশ্রিত গ্যাসের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ কত, মোট চাপ দেওয়া আছে হচ্ছে তোমার 200 মিলিমিটার পারদ-চাপ। সো কার আংশিক চাপ বের করতে বলছে, আংশিক চাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, কারণ সহজে করা যায়। তো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বের করতে বলছে, অক্সিজেন নিজে কত আছে 6 মোল, দুজন মিলে কত 6 আর 10 6 আর 14 20 মোল, এবং মোট চাপটা কত 200। তাহলে 20 দিয়ে 200 এর কাটাকাটি করা যায় 10 বার, 6 10 60। এই ম্যাথ নাকি তোমাদের মুখস্থ রাখতে বলে। ঠিক আছে, কি বলবো, মানে হচ্ছে বলার কিছু নাই, এই ম্যাথ নাকি তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে বলে। সেখানে মুখস্থ করার কি আছে ভাই, মুখস্থ করার কি আছে বলো? 25 সেন্টিমিটার একটা কাস্ট নলের প্রথম মুখে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয় মুখে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস একসাথে ঢুকলে কোথায় সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? কি ভাই ক্লাস 9 10 এর কথা মনে পড়ে কি? ক্লাস 9 10 এর কথা মনে পড়ে? এরকম কাচনল ছিল, কাচনলের এই মুখে তুলা দিয়ে হচ্ছে HCl, আর এই মুখে তুলা দিয়ে হচ্ছে অ্যামোনিয়া, এবং HCl এর কাছাকাছি একটা পজিশনে NH4Cl এর সাদা ধোঁয়া। কারণ কি? কারণ আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে হালকা, তাই এটার ব্যাপন হার বেশি, এটা বেশি দূর চলে যায়, আর HCl হচ্ছে ভারী, তাই এটা হচ্ছে একটু কম দূর যায়। যেখানে গিয়ে ওরা মিলিত হয় সেখানে কি হয়, HCl প্লাস হচ্ছে অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করে NH4Cl এর সাদা ধোঁয়া। তো এখন তুমি বুঝো, তোমার ম্যাথ করতে বলছে যে এই যে পুরা কাচনলটা একটু হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে এই যে কতটুকু দূরে তোমার হচ্ছে সাদা ধোঁয়াটা তৈরি হবে। সো এই ম্যাথে অনেকে হচ্ছে কি করবা, ম্যাথ করবা,
ভাই তুমি যদি অপশনগুলো পড়ো তাইলেই তুমি অ্যান্সার দিতে পারবা, বুঝা বুঝে অ্যান্সার দিতে পারবা। তাহলে কোনো রকম ম্যাথ না করে শুধুমাত্র অপশন পড়ে এই ম্যাথটা অ্যান্সার দেওয়া সম্ভব। ঠিক আছে, তোমরা অনেকেই ম্যাথ করবো আমি জানি, ম্যাথ করলে অ্যান্সারটা কাছাকাছি যাওয়া যায়, বাট ওই যে 3 থেকে 4 লাইন ক্যালকুলেশন আমি করব, ওটা করে আমি কেন সময় নষ্ট করব? দেখো অপশন পড়ো। দেখো তুমি জানো যে অ্যামোনিয়া ভারী, তো অ্যামোনিয়া হালকা, তাই হচ্ছে বেশি দূর যাবে আর HCl হচ্ছে কম দূর যাবে। এবং তোমরা সেই 9 10 পড়ছিলা যে HCl এর কাছাকাছি হচ্ছে তোমার কি হবে, HCl এর কাছাকাছি তোমার কি হবে, এই সাদা ধোঁয়াটা উৎপন্ন হবে। তাহলে প্রথম অপশন বলছে নলের মাঝখানে, ভাই দুজনের বেগ কি সেম? নলের মাঝখানে কোনোদিন হবে? এই অ্যান্সারটা বাদ। প্রথম মুখ থেকে বা HCl থেকে 10 মিটার ভেতরে। আচ্ছা HCl থেকে 10 মিটার ভেতরে বলতে ভাই কি বুঝাইছে? দেখো তো HCl থেকে 10 মিটার ভেতরে, তো এইটা লজিক্যাল, এটা হইতে পারে। চিন্তা করো যে এখান থেকে পুরোটা যেহেতু 25, তাহলে HCl থেকে এতটুকু হচ্ছে 10 আর এতটুকু হচ্ছে 15, এটা হইতেই পারে। কারণ হচ্ছে কি অ্যামোনিয়া 15 গেছে, HCl 10 গেছে, মানে এটা হচ্ছে লজিক্যাল, এটা হচ্ছে লজিক্যাল। এবং তুমি যদি ভরটা দেখো, অ্যামোনিয়া হচ্ছে 17 এবং HCl হচ্ছে কত, 36.5, মানে তোমার এই অ্যামোনিয়া HCl এর প্রায় অর্ধেক, প্রায় হালকার দিক থেকে ওর অর্ধেকের থেকেও আরো বেশি, তাই তো? তাহলে তুমি বুঝতেছো যে এইটা হইতে পারে যে অ্যামোনিয়া 15 গেছে ও 10 গেছে, তো এটা আমি রাখলাম। পরে বলছে প্রথম মুখ থেকে 15 সেন্টিমিটার ভিতরে, ভাই HCl 15 যাবে আর অ্যামোনিয়া মাত্র 10 যাবে, এটা হবে? HCl বেশি যাবে অ্যামোনিয়া কম যাবে না, তাহলে এই অপশনটাও বাদ। 12 সেন্টিমিটার ভিতরে, ভাইয়া দেখো 12 সেন্টিমিটার ভিতরে মানে কি, HCl থেকে 12 সেন্টিমিটার, তার মানে HCl আসবে 12, অ্যামোনিয়া আসবে 13। ওদের ভর কি এত ক্লোজ যে একজন 25 এর মধ্যে একজন 12 একজন 13 যাবে? ওদের ভর কি এমন যে 20 আর 22 এরকম, একটা 17 একটা 36.5, তো এরকম মাত্র 1 সেন্টিমিটার ডিস্টেন্স কি হবে না? তুমি জানো HCl এর কাছে, নলের মাঝামাঝি না, তাহলে একটাই লজিক্যাল অ্যান্সার, সেটা হচ্ছে কত, 10। এবং এটা হাজারি স্যারের বই রিটেন মেথড দেওয়া আছে, অ্যান্সারটা মনেও আছে আমার, যখন এইচএসসি তোমার হচ্ছে 26 ব্যাচকে আমি একাডেমিকে পড়াইলাম কয়েকদিন আগে পরিবেশন, তখনই করছিলাম, অ্যান্সার মেবি তোমার 10.14 সেন্টিমিটার আসে। কথা বুঝতে পারছো? তার মানে কি তুমি চিন্তা করে দেখো, আমি তো ম্যাথ করলামই না, আমি প্রশ্ন করেই বুঝতেছি যে এইটাই একমাত্র লজিক্যাল, বাকি তিনটাই ভুলভাল দিয়ে রাখছে এখানে। বুঝতে পারছো? তাই ম্যাথ আমি কেন করবো? তাহলে একদম প্রথম ক্লাসে বারবার বলছি যে 5টা স্টেপ, প্রশ্ন পড়ো, অপশন পড়ো, তারপরেই তুমি বুঝতে পারবা যে পুরো ক্যালকুলেশন করব, হাফ ক্যালকুলেশন করব, নাকি কোনো ক্যালকুলেশন না করেই বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপর আসো। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 2.5 গ্রাম পার লিটার এবং একই তাপমাত্রায় 780 মিলিমিটার চাপে গ্যাসটির ঘনত্ব কত? সো ঘনত্ব আর চাপের মাঝখানে সম্পর্ক, তাই তো? তাহলে আগে তোমাদের যেই সম্পর্ক বের করতে হবে সেই সূত্র লিখে ফেলতে হবে। আমরা জানি ডি সমান সমান PM ডিভাইডেড বাই RT। সো ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি সমানুপাতিক। সো আমরা কি লিখতে পারি যে D1 ডিভাইড বাই D2 ইজ ইকুয়ালস টু P1 ডিভাইড বাই P2, 1 বরাবর 1, 2 বরাবর 2। সো বের করতে বলছে ঘনত্ব D2, তাহলে D2 সমান সমান কত আসবে? D2 সমান সমান আসবে D1 P2 ডিভাইড বাই P1। তাহলে চলো ভাগটা করি আমরা। আচ্ছা, সো D1 ঘনত্ব কত দেওয়া আছে? 2.5 লিখবো না, লিখবো 25 আর নিচে দিয়ে দিব 10, কারণ দশমিকের পরে এক ঘর। এরপরে T2, আচ্ছা T লিখছি কেন, এটা তো P ছিল, ওয়েট হ্যাঁ ভুলে উপরে এখানে T লিখে ফেলছি, এটা হবে হচ্ছে P, তাই না? এটা হবে হচ্ছে P2। পরের চাপটা কত হয়েছে? 780। পরের চাপটা কত হয়েছে? 780। আর আগে ছিল এসটিপিতে, এসটিপিতে তোমার চাপ কত? 1 atm, বাট এখানে কিসে বসাইছি? মিলিমিটার, মিলিমিটারে কত? 760 মিলিমিটার পারদ চাপ, বসাই দাও 760 মিলিমিটার পারদ চাপ। এই পর্যন্ত আসছো? এখন তুমি দেখতে পারতেছো যে এখানে কি আছে, তোমার এখানে বুঝতে পারতেছো যে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, চাইলে তুমি কি করতে পারবা? কাটাকাটি করতে পারবা, তাই না? ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি, যে কোনো একটা শূন্য কাটাকাটি করে দিতে পারি, তাই না? দেখো এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করে দিলাম, তাহলে উপরে কত আছে ভাইয়া? উপরে আমাকে গুণ করতে হবে 25 আর 78 কে, নিচে আছে হচ্ছে 760। তো আমি 25 আর 78টাকে গুণ করে আসি, তারপরে ভাগ করবো। সো এই যে 25 আর 78 কি করতে হবে? গুণ করতে হবে। এখন গুণ কি বাচ্চা বলবানের মতো করবা? না, 5 আর 40, 40 শূন্য 28, 4 8 দুগুণে 16 আর 4 হচ্ছে কত? 20, একটা শূন্য দিলাম, 5 7 35, 35 এর 5, 27 3, 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17, শেষ। তাহলে 0 5 9 1 1950। তাহলে উপরে আসছে 1950, নিচে আছে 700 তোমার 60। তো এখন এই যে লাস্টে আবার একটা জিরো আসলো। এবার 195 কে 76 দ্বারা তুমি ভাগ করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে 76 দিয়ে 195 কে ভাগ করো, তো দেখো তো কয়বার যাবে?
3 বার হইলে 3 7 21 মানে 200 পার হয়ে যাবে, তাহলে যাবে 2 বার, তাই তো? এখন অপশনে প্রত্যেকটাতেই 2 আছে, তাহলে ক্যান্সার বের হইলো না, আরো ক্যালকুলেশন করতে হবে। এরপরে 2 বার করলে কত আসে দেখো, 70 এর 2 বার করলে 140 আর 6 এর 2 বার করলে 12, তাহলে 140 আর 12 তে 152, ঠিক আছে 152। তাহলে 5 থেকে 2 গেলে থাকে 3, 9 থেকে 5 গেলে থাকে 4, 43। সো এবার দেখো 76 কি 43 এর মধ্যে যায়? ভাই যায় না, কি দিতে হবে? একটা দশমিক, দশমিক দিলে কি হবে? একটা শূন্য আসবে, 430। এবার 76 430 এর মধ্যে কয়বার যায় চিন্তা করে দেখো তো। তুমি যদি 5 সাথে 35 করো 350, 6 সাথে করলে 42 বা 6 বার পার হয়ে যাবে, মানে 5 বার যাবে 2.5, তাই তো? 2.5 করলে কত আসবে? 5 সাথে 35 মানে 5 70 কত আসে? 35 বা 350 আর 5 6 30, তার মানে 380। দেন কত আসতেছে? 430 থেকে গেলে 50। তো দেখো 2.5 প্রত্যেকটাতেই 2.5 আছে, একটা খালি 2.5 নাই, তার মানে এটা অ্যান্সার আর হইতে পারে না। এবার এই তিনজনের মধ্যে অ্যান্সার আসবে। এখন বাকিটুকু আর ক্যালকুলেশন করা লাগে না, কেন লাগে না জানো? দেখো দশমিক আছে, এখানে আছে 50, তো দশমিকের কারণে তুমি যখন শূন্য দিবা এটা হয়ে যাবে 500, আর 76 500 এর মধ্যে কয়বার যাবে? 6 থেকে 7 বার। তো এই যে 0 বার 2.5 একদম এক্সাক্ট 2.50 কি মিলছে? মিলে না, এটা অ্যান্সার হতে পারে না। 2.51 কি যাবে? এটা অ্যান্সার দিতে পারে না, তাহলে অনেক বেশি আসবে তোমার হচ্ছে 4 থেকে 5 বারের কাছাকাছি, ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্সিমেট বা অ্যান্সারের কাছাকাছি হচ্ছে এটা, অ্যান্সারটা এক্স্যাক্টলি 2.56 এর মতো আসে, বা 2.56 এর কাছাকাছি কোনটা? এইটা, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার। এরপর আর করা লাগে না, অপশন দেখলেই বোঝা যায়। কথা বুঝতে পারছো? তাইলে দেখো এই ম্যাথটার ক্যালকুলেশনটা কি, তুমি যখন ধাপ করে এলিয়েনটা লিখে ফেলবা তখন 0 0 কাটাকাটি করে 25 আর 78 গুণ করে এটা দেখবা দুইটা ক্যালকুলেশন করলে আসবে। এখন এই ম্যাথটা করতে গেলে তোমার কতক্ষণ লাগবে? আমি ধরলাম এই ম্যাথটা করতে তোমার টাইম লাগছে 1 মিনিট 20 সেকেন্ড, ধরো তোমার না লাগলো, আমি বললাম 1 মিনিট 20 সেকেন্ড টাইম তোমার লাগছে। তো 1 মিনিট 20 সেকেন্ডে তুমি এই ম্যাথটা করছো, এন্ড তোমার আরো কিছু ম্যাথ দিবে না, যেটা করতে আমার তোমার কি কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড 15 সেকেন্ড, তা দুই ম্যাথ মিলে কত লাগলো? 1 মিনিট 30 সেকেন্ড বা 1.5 মিনিটে তোমার দুইটা ম্যাথ শেষ। বুঝতে পারছো? এরকম মিক্স করেই দেয়। আর যদি একেবারে অ্যান্সার না করার জন্য দেয়, তাহলে ওই ম্যাথ তুমি দেখলেই বুঝতে পারবা যে এইটা আসলে অ্যান্সার করার মতো না, যেটা দিছে এটা আসলে অ্যান্সার করার মতো না। যদি তোমার মুখস্থ পড়ে দিতে পারবা, নাহলে তুমি পারবা না, শেষ সিম্পলি। আর ওটা না দিতে পারলে তোমার চান্স মিস হবে এরকম না, ওই দুইটা ম্যাথ না পারলে চান্স মিস হয় না। বুঝতে পারছো? দুইটা ম্যাথ না পাইরাও তোমার হচ্ছে ফার্স্ট হওয়া যায়, তো চান্স মিস হওয়ার তো প্রশ্নই আসে না। ক্লিয়ার? ওকে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলো প্যাসকেল চাপে তোমার কোন একটা গ্যাসের আয়তন ছিল 0.25। তো যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আয়তনটাকে 0.5 করা হইলো, তখন চাপ কত হবে? মেডিকেল 2013 সালে আসছে। সো ম্যাথ করে তো এই ম্যাথটা করতেই পারবো, বাট এই যে যারা জ্ঞানী মানুষ তারা দেখবে আচ্ছা আয়তন ছিল আগে 0.25, এখন হচ্ছে 0.50, মানে আগেরটার ডাবল। তো আয়তন যদি দ্বিগুণ হয়, বয়েল কি বলছে? চাপ হবে অর্ধেক, মানে উল্টা। তাহলে আগে ছিল 80, এখন হবে 40। কি ম্যাথ করা লাগবে ভাই বলো? ম্যাথ কি করা লাগবে? ম্যাথ করলে কেমন আসতো? ম্যাথ করলে কিরকম আসতো? আমরা লিখলাম যে P2 ডিভাইড বাই P1 ইজ ইকুয়ালস টু V2 ডিভাইড, সরি উল্টা লিখতেছি, আবার উল্টা লিখতেছি V1 ডিভাইডেড বাই V2, যেহেতু উল্টা 2 বরাবর 1 1 বরাবর 2, তাহলে P2 সমান সমান কত আসবে? P1 V1, দেখো P1 V1 ডিভাইড বাই V2। এবার দেখো P1 কত ভাইয়া? 80 ইনটু V1 কত? 0.25, বাট আমরা কি 0.25 লিখবো? নো, আমরা লিখবো 25, তো নিচে দিয়ে দিব হচ্ছে 100, এন্ড নিচে বসাইতে হবে 0.5, আমরা কি লিখবো? 0.50 বা 50। তো 50 লিখে কি করলাম? দশমিকের পরে তোমার হচ্ছে 2 ঘর সরাইলাম, তাহলে উপরে দিয়ে দিব হচ্ছে 100। এই 100 কাটা 25 দিয়ে 50 কাটা 2 বার, 2 দিয়ে রেখে কাটা হচ্ছে 40 বার। তো অ্যান্সার এমনি বের করা যায়, বাট তুমি তো বুঝতেই পারতেছো। আচ্ছা আয়তন ডাবল হয়েছে, তাহলে চাপ অর্ধেক হবে, 80 ছিল হয়ে যাবে 40। ক্লিয়ার? তাহলে তোমার এক বন্ধু এমনি করে 30 সেকেন্ড সময় নষ্ট করবে, তোমার আরেক বন্ধু 5 সেকেন্ডে করবে, তাহলে তোমার কোন বন্ধু আগে গেল? যে 5 সেকেন্ডে করবে সে ওর থেকে 25 সেকেন্ড আগে গেছে। ভাই টাইমের খেলা, অ্যাডমিশন টাইমের খেলা। পারে অনেকেই, চান্স পায় কয়জন? যতগুলো সিট ততজন, তার বাইরে তো চান্স দিতে পারে না। তো ডিফারেন্সটা করে কেমনে? এইগুলোই ডিফারেন্সটা করে দেয়। বুঝতে পারছো? এই থট প্রসেসেই ডিফারেন্সটা মেইনলি আসে। সো এটা আসলে তোমার মাথার মধ্যে তখনই আসবে যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবে। এটা মেডিকেল 13 সালের একটা প্রশ্ন। ওকে, বিভিন্ন বছর অ্যাডমিশন, আমাদের অনুশীলনী প্রশ্নগুলো শেষ, এই টপিকের অনুশীলনী প্রশ্নগুলো শেষ। এখন আমরা যা করবো সেগুলো হচ্ছে তোমার অ্যাডমিশন আসা প্রশ্ন। সেটা কই আসছে? ম্যাথ 2007 সালে, মানে মেডিকেল 2007 সালে। কি বলছে? যে একই তাপমাত্রা এবং চাপে কোন পাতের ছিদ্রপথ দিয়ে একটি অজ্ঞাত গ্যাস আছে, যে গ্যাসটা আমরা জানি না। তো বুঝতে পারতেছে একটা অজানা গ্যাস বললে কি বলবে? যে অজানা গ্যাসটার ভর বের করো, এই প্রশ্নই তো আসে। তো দেখি পরে, অজানা গ্যাস এবং ক্লোরিন গ্যাস পৃথকভাবে নিঃসরণের হার দেওয়া আছে 6:5, 6:5। মানে কি? এই যে প্রথমে চলে আসো যে ভাই অজানাটাকে ধরে নাও ও, অজানাকে ধরে নাও ও, তাহলে বলছে আর অফ অজানা
আর অফ অজানা ডিভাইড বাই আর অফ ক্লোরিন, ঠিক আছে, অক্সিজেন বোঝো না মানে অজানা, ঠিক আছে, কত 6:5, 6/5। এই মানটা দেওয়া আছে। বলছে ক্লোরিনের ঘনত্ব 36, ক্লোরিনের ঘনত্ব ডি অফ ক্লোরিন দেওয়া আছে কত 36। তো তোমাকে বের করতে বলছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব মানে ডি অফ অজানা কত। তো তুমি একটু আগে দেখো আমরা যখন গ্যাসের সূত্র পড়ছি তখন আমরা ক্লিয়ারলি এই সূত্রগুলো এই জন্য পড়ে আসছি যখন তোমার কোনো সমস্যা না হয়। আমরা জানি আর এর সাথে ডি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে সূত্র লেখা ফেলবো ম্যাথ হয়ে যাবে, সূত্র লেখা ফেলবো ম্যাথ মিলে যাবে, সূত্র লেখা ফেলবো ম্যাথ মিলে যাবে। চলো কিভাবে লিখবো দেখো, ব্যস্তানুপাতিক এবং খালি একটা রুট আছে আর তো কিছু না, তাহলে ফার্স্টে লেখো আর অজানা ডিভাইডেড বাই আর ক্লোরিন ইজ ইকুয়ালস টু ডি ক্লোরিন বাই ডি অজানা, ওই যে 1 বরাবর 2, 2 বরাবর 1, সো অজানা বরাবর থাকবে ক্লোরিন, ক্লোরিন বরাবর থাকবে অজানা। এখন তুমি জানো যে আর এটা কি রুট, তাই না, রুট। বাট এই দেখো পার্থক্যটা কোথায় তোমার করে দিবে দুজনের মাঝখানে, তুমি জানো এখানে রুট, বাট বের করতে বলছে ঘনত্ব, তো পরে লাইনে কি করতে হবে স্কয়ার করতে হবে, তাহলে ভাই আগে স্কয়ার করে দাও না, রুটটা এই পাশে পাঠা আগে স্কয়ার করে দাও। এবারে যে ডি অফ অজানা বের করতে হবে, তাহলে ডি অফ অজানা কত আসবে, ডি অফ অজানা আসবে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, তাহলে ডি অফ ক্লোরিন ইনটু তোমার আর ক্লোরিনের স্কয়ার ডিভাইড বাই আর অজানার স্কয়ার। এখন তোমার প্রশ্নে দেওয়া আছে আর অজানা বাই আর ক্লোরিন 6/5, তোমার আসছে আর ক্লোরিন বাই আর অজানার স্কয়ার, এটা কত হবে 5/6। তাহলে ডি অফ ক্লোরিন কত দেওয়া আছে 36 ইনটু 5/6 এটার স্কয়ার। এখন দেখো 6 কে স্কয়ার করলে 36, তো ওই 6 স্কয়ার আর 36 কাটাকাটি অ্যান্সার কত আসবে 5 স্কয়ার বা 25। কতক্ষণ লাগে বলো, কতক্ষণ লাগবে তুমি যদি হচ্ছে ক্যালকুলেশন করো, কতক্ষণ লাগবে? মেডিকেল 2007 সালে প্রশ্ন, কত সুন্দর একটা প্রশ্ন আসছে, কত সুন্দর একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। ওকে এরপর আসো ঢাকা ইউনিভার্সিটি 2021-22 প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 2021-22 প্রশ্ন, এবং এইটা বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে কিছু টাইপের ম্যাথ বারবার রিপিট হয়, যার মধ্যে এইটা একটা বস টাইপের ম্যাথ। কি বলছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটি গ্যাসের, এই যে আবার অজানা, অজানা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তাহলে এই যে আগেই ক্লিয়ার হয়ে নিবা, কি বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার আর অফ হাইড্রোজেন এটা কি কোন একটা অজানা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ, তাহলে আর অফ অজানার 6 গুণ, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অজানা গ্যাসের 6 গুণ লিখলাম। তার মানে আলটিমেট আমার কাছে কি দেওয়া আছে RH2 ডিভাইড বাই আর অজানা ইজ ইকুয়ালস টু 6, কিছু নাই মানে নিচে কত আছে 1, ঠিক আছে, বা আমরা 6ই লিখলাম, সমস্যা নেই, একই কথা, আমরা হচ্ছে 6 লিখলাম, কোনো সমস্যা নেই, এটা লিখে বের করতে বলছে কি আণবিক ভর, এখানে বলছিল ঘনত্ব, এখানে আণবিক ভর, বা সূত্র কি চেঞ্জ হবে বলো, ডি এর সাথে যেমন সম্পর্ক আর এম এর সাথে সেম সম্পর্ক না, তাহলে বুঝতেই পারছো সূত্র কি হবে। এবং এবার আমি ডাইরেক্ট লিখবো যে দেখো আমাকে বের করতে বলছি কি অজানা গ্যাসটার ভর, তাহলে এম অফ অজানা বের করব, ঠিক আছে, ডিভাইড বাই এম অফ হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু কত হবে, এই যে এটার উপরে ছিল রুট, বাট আমরা যেটা বের করব তাহলে ওই পাশে হবে যে স্কয়ার, তাহলে আর অজানা বরাবর থাকবে আর হাইড্রোজেন, এম হাইড্রোজেন বরাবর থাকবে হচ্ছে আর অজানা, এবং এই দুটার কি হয়ে যাবে স্কয়ার। আমাকে বের করতে হবে এম অজানা, তাহলে এম অজানা সমান সমান কত আসবে, এটা পরে গুণ করতেছি, প্যারা নাই, এই হাইড্রোজেনের ভর কত 2, এটা গুণ করে দিলাম, এটা ওই পাশে পাঠায় গুণ করে দিলাম, আর আর H2 বাই আর ও এটাই কি প্রশ্নে দেওয়া আছে না কত 6, তাহলে এটা ইনটু 6 স্কয়ার, তাহলে দেখো 36, 6 স্কয়ারে 36 আর 2 গুণ 36, 2 গুণে কত 72, শেষ। কতক্ষণ লাগে ভাই, কতক্ষণ লাগে বলো, কারা যে এগুলা মুখস্থ করো আর তোমরা যে কার কাছে কি সব পড়ালেখা করো ভাই বুঝি, ঠিক আছে, কেমনি ম্যাথ মুখস্থ করো তোমরা, এগুলো দেখে আমি হাসতাম মেডিকেল পরীক্ষা বলবার নাকি ম্যাথ মুখস্থ করে, ঠিক আছে, আমি তো সবাই পারি, কথা বুঝতে পারছো। ওকে, একটি গ্যাসের মিশ্রণে 28 গ্রাম নাইট্রোজেন আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে এবং 32 গ্রাম মিথেন আছে। বলছে মিশ্রণের মোট চাপ যদি 720 মিলিমিটার পারদ হয় তাহলে নাইট্রোজেনের আংশিক চাপটা কত আসছে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি 2022 সালে। তাহলে চলো আমরা একটু দেখি কোনটা কয় মোল আছে। নাইট্রোজেনের 28 গ্রাম মানে 1 মোল, কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম মানে 1 মোল, আর মিথেন হচ্ছে 16 আছে 32 মানে 2 মোল। তাহলে টোটাল গ্যাস আছে কত 1 1 2, টোটাল 4 মোল। তো তার মধ্যে নাইট্রোজেন কত 1, তাহলে আমরা জানি পার্শিয়াল প্রেসার কেমনে বের করতে হয়, নাইট্রোজেন নিজে আছে কয় মোল 1 মোল, টোটাল গ্যাস আছে তিনজন মিলে কয় মোল 4 মোল, ইনটু 4 মোল ইনটু তোমার হচ্ছে কি মিশ্রণের মোট চাপ কত 720। তাহলে ভাই 4 দিয়ে 720 কাটাকাটি তুমি করতে পারো না, তুমি জানো না যে 4 18 তে 72, তাহলে 4 দিয়ে 72 কে কাটাকাটি করা যায় 18 বার, এই শূন্য করে চলে আসবে, কত আসবে অ্যান্সার 180। কত সিম্পল ম্যাথ ভাই, কত সিম্পল ম্যাথ, কত সিম্পল ম্যাথ, ঠিক আছে, কত সিম্পল ক্যালকুলেশন আসে। বাট তোমরা ভয়ে বলো কি ভাই পারবো কেমনে এইটা সেটা,
1 atm চাপে একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:4, মানে হাইড্রোজেন যদি থাকে 1 মোল, অক্সিজেন থাকে 4 মোল, হাইড্রোজেন যদি থাকে 2 মোল, তাহলে এটা হবে হচ্ছে 8 মোল, হাইড্রোজেন যদি থাকে x, এটা হবে হচ্ছে 4x। জিনিসটা বুঝতে পারছো? তো বলছে অক্সিজেনের আংশিক চাপ কত, মানে অক্সিজেনের আংশিক চাপ কত, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 2021 সাল। তাহলে চলো তো করি। দেখো আমি ধরে নিলাম যেহেতু হাইড্রোজেন যা থাকে অক্সিজেন থাকে তার 4 গুণ, তাহলে হাইড্রোজেন যদি হয় 1 মোল বা হাইড্রোজেন যদি হয় x মোল, তাহলে অক্সিজেন আসে হচ্ছে 4x মোল, মানে তার 4 গুণ। শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা জানি যে কারো পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ কেমনে বের করতে হয়, ও নিজে আসে কয় মোল, 4x মোল, টোটাল দুজন মিলে কয় মোল, 5x মোল, ইনটু মোট চাপটা কত দেওয়া কি আছে, মোট চাপ কত, আরে ভাই এই যে 1 এটিএম, 1 এটিএম। কিন্তু অ্যানসার চাইছে কিসে, অ্যানসার তোমার 180, 360, 220 এভাবে দেওয়া আছে। আচ্ছা অপশনে মেবি একটু ভুল আছে, অপশনে মেবি একটু ভুল আছে ভাই, আমি অপশন টাইপের ক্ষেত্রে একটু ভুল করছি। আচ্ছা আমি অ্যানসারটা বের করে দিচ্ছি, অপশনে মেবি একটু ভুল আছে, ঠিক আছে দাঁড়াও, অপশনে মেবি একটু টাইপিং হয়তো একটু ভুল হয়েছে, অপশনে একটু ভুল আছে, এটা আগের ম্যাথের অপশনটা মানে কপি চলে আসছে, ঠিক আছে। আমি ম্যাথটাই করে দিচ্ছি, এটা আমারই কঠিন ম্যাথ না কিন্তু, ক্যালকুলেশন ইজি, ঠিক আছে, ক্যালকুলেশন ইজি। তাহলে কত, 1 এটিএম। সো অপশনটা যদি 1 এটিএম এ থাকে তাহলে একটা, আর যদি মিলিমিটারে থাকে তাহলে কি করতে হবে, 760 দিতে হবে। তাহলে ধরো মিলিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, x আর x কাটা, এখানে আসতেছে এত, তাই তো, তাহলে 4 ইন্টু 760 ডিভাইড বাই কত, 5। তাহলে এই ক্যালকুলেশন তুমি পারো না যে এইটাকে গুণ করে কেমনে এটা দ্বারা ভাগ করতে হবে। এন্ড এটা যদি এটিএম এ থাকে তাহলে অ্যানসারটা কত আসবে, 4/5 ইন্টু 1 এটিএম, মানে কত ভাই 4/5। তো 5 দ্বারা 4 কে ভাগ করলে কত আসে দেখো, একটু করলে বোঝা যায়। সো 5 কি 4 এর মধ্যে ভাগ যায় না, ভাইয়া যায় না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে, তাহলে 5 আটা 40, তার মানে অ্যানসার কত, 0.8 এটিএম। শেষ, অক্সিজেনের আংশিক চাপ 0.8 এটিএম। এটা করলে তোমার হচ্ছে মিলিমিটার পারদ চাপ যদি থাকতো অপশনে সেটা আসতো, আর এটিএম করলে এটা, তাহলে অ্যানসার কি, কারেক্ট অ্যানসার ইজ 0.8 এটিএম। ক্যালকুলেশন কি কঠিন, তুমি আবার বলো ক্যালকুলেশন কি কঠিন? ভাই একটু টাইপিং মিস্টেক হয়েছে, বাট ক্যালকুলেশন কিন্তু কঠিন না, ঠিক আছে। এবং এই টাইপের ম্যাথ কিন্তু বারবার দেখো আসে। মেডিকেল 2022 সালের ম্যাথ কি বলছে, যে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং এত গ্রাম তোমার হচ্ছে অক্সিজেন, সরি কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন এর মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ। এখন এই যে একটা ম্যাথ যেটা তোমাকে মুখস্থ করতে হবে, আমি কারণ বলতেছি কেন, আমি কারণ বলতেছি কেন, দেখো আমি অনেক ভাব ধরতেছি না যে ভাই আমি হচ্ছে কত সুন্দর ক্যালকুলেশন পারি, এই ম্যাথে আমি পারি নাই, এই ম্যাথে আমি পারি নাই ভাই, এই ম্যাথে আমি পারি নাই। কিসের জন্য পারি নাই, দেখো ম্যাথটা কি রাখতে হবে, মুখস্থ। কিসের জন্য, কারণ এটা অনুশীলনী ম্যাথ হাজারি স্যারের, কিসের ম্যাথ, হাজারি স্যারের হুবহু অনুশীলনী ম্যাথ, হুবহু অনুশীলনী ম্যাথ। বাট আমার মধ্যে ওই টেন্ডেন্সি ছিল যে আমি ম্যাথ মুখস্থ করব না, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে, ভার্সিটি পরীক্ষা আছে, আমি ম্যাথ মুখস্থ করে আমার ব্রেনে প্রেশার দিব না। এমনি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং হয়েও তোমার জিকে, ইংলিশ, বায়োলজি, মেডিকেল প্রস্তুতি নিতে গিয়ে আমার অবস্থা তোমার এমনি হালুয়া টাইট, এত কিছু মুখস্থ করতে গিয়ে তারপরে আবার ম্যাথ মুখস্থ করবে, টাইম আছে। তো তখন আমি কি করতাম, যে এই ম্যাথটা আমি জানতাম যে এটা হাজারি স্যার অনুশীলনীতে আছে, আমি এক একটা হাজারি স্যার অনুশীলনী 5 থেকে 7 বার করা ছিল, তো আমি জানতাম এটা আছে, বাট আমি মুখস্থ করিনি, বুঝতে পারছো। তো পরীক্ষা হলে যখন এই ম্যাথটা আসছে, এই ম্যাথটা যখন আমি করতে যাই তখন ঘড়ির কাঁটায় মেডিকেল পরীক্ষাতে বাজে হচ্ছে তোমার 10:45, একদম কারেক্ট 10:45 বাজে, এবং আমার তখন এমসিকিউ বাকি হচ্ছে 30টার উপরে। তা আমি বললাম যে ঠিক আছে, আল্লাহ তাআলার নাম নিয়ে এত বেশি ম্যাথ করলাম বা ক্যালকুলেশন তো ভালো পারলাম, বাট এমন একটা ম্যাথ দিল আমার বাড়ি, আমি পারলাম না, বুঝতে পারছো, কারণ আমি তো মুখস্থ রাখতে পারিনি, ঠিক আছে। সো এটার অ্যান্সার মেবি 0.287 আসে, বা তুমি দেখে নিও এটার অ্যান্সার কোনটা আসে, মেবি এটাই আসা উচিত, ঠিক আছে, মেবি এটা আসা উচিত। তবে এখানে একটু অ্যান্সারটা গেস করা যায়, তো এটা আমি মুখস্থ করতে বলছি কি জন্য, কারণ হচ্ছে গেস করেও কারেক্ট অ্যান্সারটা বের করা যায় না, বাট দুইটা অ্যান্সার বাদ দেওয়া যায়। ওই যে আমরা অপশন এলিমিনেশন শিখছি না, যদি এটা তোমার এই যে 0.167 না হয়ে অপশনটা যদি ধরো 0.5 সামথিং দিত, তাইলেই আমরা অ্যান্সারটা বের করতে পারতাম যে এই 2.87 যে অ্যান্সার। কেমনে দেখো, এই দেখো দেখো অক্সিজেন দেওয়া আছে কতটুকু ভাইয়া, 1 গ্রামের মতো, 1 পয়েন্ট সামথিং, এবং অক্সিজেনের ভর কত, 32, তার মানে অক্সিজেনের মোল ভগ্নাংশটা, অক্সিজেনের মোল হচ্ছে এইটা। আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে তোমার 0.5 মোল, আমি 0.5 ধরলাম, আর ওর ভর হচ্ছে 44। তো তুমি দেখো যে অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইড অনেক কম আছে, অক্সিজেন হচ্ছে 1/32, এটা হচ্ছে একের থেকে তো কম, আবার নিচেও বেশি, তাহলে ভাগে যদি যত বড় মান, মানটা তত কম হয়, উপরে যত কম তত মান কম হয়, তার মানে এটা কম, তাই তো, তার মানে অক্সিজেন অনেক বেশি হবে, এটা তো কম হবে, তাই তো। অক্সিজেন 0.8, দেখো বলছে কার্বন ডাইঅক্সাইড বের করতে, ভাই কার্বন ডাইঅক্সাইড কি 0.8 হবে, একের মধ্যে কার্বন ডাইঅক্সাইড 0.8 আর অক্সিজেন মাত্র 0.2, লজিক তো বলতেছে ও কম, তাই না, তাহলে এটা তো হচ্ছে না। ভাই 0.7, ওর তো অনেক কম হওয়া উচিত, ও কেমনে 0.7 হয়, অক্সিজেন থেকে বেশি হয়, এটাও হবে না।
দেন 0.5, দুজন সমান তো হবে না, তাহলে এরই একটা অ্যান্সার। এটা করা যাইতো যদি অপশনে এই 0.167টা না থাকতো, বুঝতে পারছো? তাহলে ওই চিন্তা ভাবনাই এখানে মেবি করতে হবে যে তোমার এই অ্যান্সারটা মনে রাখার। আমি কিসের জন্য বললাম যে ভাই কেন মুখস্থ করতে বললেন, কারণ অপশনে তো 0.5 না এটাই দেওয়া ছিল, বুঝতে পারছো? তো এখন তার কিছু করার নেই। তো এটা আজের অনুশীলনী প্রশ্ন। এই যে পরিবেশ রসায়নের ওয়ান অ্যান্ড অনলি তোমার হচ্ছে গ্যাসের সূত্র থেকে ম্যাথ, যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। বাকি 3টা ম্যাথ হচ্ছে সিআরএমএস আর শক্তি থেকে মুখস্থ রাখতে হবে। কি বলছি, পরিবেশ রসায়নের টোটাল 4টা ম্যাথ মুখস্থ রাখতে হবে, কারণ এগুলা বিভিন্ন জায়গায় হুবহু আসছে, তোমাকে মনে রাখার উপায় নাই এবং ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। এই দশমিকের ক্যালকুলেশন করে তারপরে ম্যাথ মিলাইতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো আমাদের এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। এরপরে আসো ভাই গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব আমাদের কিন্তু গ্যাসের সূত্রের পার্টটা শেষ। গ্যাসের গতিতত্ত্বে 2 টাইপের ম্যাথ আসে, একটা হচ্ছে তোমার সিআরএমএস। সিআরএমএস সমান সমান কি √3RT ডিভাইডেড বাই m, এবং শক্তির ম্যাথ আসে। শক্তির কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা জানি n মোল গ্যাসের শক্তি, আমরা জানি n মোল গ্যাসের শক্তি কত, n মোল গ্যাসের শক্তি E ইজিক্যালস টু 3/2 nRT, আমরা সবাই জানি এটা। সো যদি 1 মোল গ্যাসের শক্তি বের করতে বলে, 1 মোল গ্যাসের শক্তি সেটা কত আসবে, 3/2, n এর ভ্যালু কত 1, এত RT। তো 1 তো লেখা লাগে না, তাও লিখলাম জাস্ট বোঝানোর জন্য। তার মানে কি 3/2 RT, 3/2 RT, 3/2 RT। দেন তুমি জানো যে ভাইয়া 1 মোল মানে 6.023 10⁻23T অণু। তাহলে 1 মোল গতিশক্তি যা হবে তার মধ্যে এতগুলা অণু আছে, ওই সবগুলা অণুর গতিশক্তিও কত হবে, ইজিক্যালস টু 3/2 RT। দুটো তো সেমই হবে। তো আমাকে যদি কেউ বলে যে না এতগুলা লাগবে না, তুমি বলো একটা অণুর গতিশক্তি কত, একটা অণুর তোমার হচ্ছে শক্তি কত, একটা অণুর শক্তি কত, তাহলে তুমি বুঝো এতগুলার যদি হয় 3/2 RT, একটার কত হবে, এইটা ভাগ হয়ে যাবে। এটা কি এই সংখ্যাটাকে আমরা কি বলি, নাম্বার অফ অ্যাভোগাড্রো না? এটাকে আমরা কি বলি ভাইয়া, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটাকে আমরা কি বলি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটাকে আমরা কি বলি, তোমার নাম্বার অফ অ্যাভোগাড্রো। তার মানে তোমাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে করে দাও তো 3/2 RT ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবার তুমি পড়ছো কিনা বলো যে নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে আর কে যদি ভাগ করি এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবককে। তাহলে এই দেখো যখন তুমি একটা সিঙ্গেল অণুর গতিশক্তি বের করছো তখন আসছে R/NA। সো R/NA মানে হচ্ছে 3/2, R/NA মানে KT। এই যে যখন একটা অণুর গতিশক্তি বের করতে হয় তখন 3/2 KT, যখন 1 মোলের বের করতে হয় তখন 3/2 RT, যখন n মোল তখন 3/2 nRT। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমাদের এই সূত্রগুলো করতে হবে। এবং সিআরএমএস এর যে ক্যালকুলেশনগুলা এগুলা যদি আসে এবং যদি তোমার হচ্ছে এরকম আসে যে তোমার কাটাকাটি যাচ্ছে না কোনোভাবে, তাইলে সেই ম্যাথগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি করার কোনো অবস্থা না থাকে তাহলে সিআরএমএস এর যে 3টা ম্যাথ আমাদের বইতে আছে 3টা ম্যাথই মুখস্থ রাখতে হবে। সিআরএমএস এর যে 3টা ম্যাথ আছে 3টাই মুখস্থ রাখতে হবে, কোনো উপায় নেই এগুলা করার, কোনো উপায় নেই, ঠিক আছে? জাস্ট কাটাকাটি তুমি দেখলেই বুঝবে আচ্ছা এটা আর করা যাবে না, বুঝতে পারছো? তবে শক্তির কয়েকটা ম্যাথ করা যাবে, ভাই করে দিচ্ছি। দেখো প্রথমে আসো এসটিপিতে মানে কত, তোমার হচ্ছে 273 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের সিআরএমএস বেগ কত। সো দেখো আমি একটু বসাই তাহলেই বুঝতে পারবে যে এই ম্যাথ আসলে করা পসিবল না। করা পসিবল, অনেক টাইম দিলে পসিবল। আমার 5 মিনিট দিয়ে আমি করে দিচ্ছি। তো 5 মিনিট পর করলে এটা কি হবে, 5 মিনিট পর করলে কোনো লাভ আছে? এই ম্যাথটা আমাকে করতে হবে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। তাই আমি কেমনে করবো ভাই, বুঝতে পারছো? তাহলে √3RT ডিভাইডেড বাই কি m। সো একটু বসাই দেখো মানগুলা কত বিদঘুটে আর জঘন্য। 8, এটাকে ধরলাম হচ্ছে 8.314 এবং অপশনে একটা আছে 46, 461, 561 এবং হচ্ছে 60। তো আমরা 8.3 ধরলাম, 14 বাদ দিলাম। আর টি কত এসটিপি তে 273, আর এম কত, এম হচ্ছে তোমার অক্সিজেন, তাহলে 32 ইন্টু 10⁻³ ভাই এই ক্যালকুলেশন কে করবে 1 মিনিটের মধ্যে, বল কে করবে এই ক্যালকুলেশন 1 মিনিটের মধ্যে? কোনোভাবেই পসিবল না, কোনোভাবে পসিবল না। তাহলে আমার কাছে একটাই উপায় আছে, যেহেতু এটা 1000 অনুশীলনী প্রশ্ন এবং মেডিকেল ডেন্টাল এএফএমসি জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতে হুবহু তুলে দিবে,
ডিউতে দেয় না, ডিউতে হুবহু তুলে দেয় না, বাট বাকি যাদের কথা বললাম, যাদের কথা বললাম হুবহু তুলে দিতে পারে। তাই তোমার মনে রাখার উপায় নাই যে এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ 461.34 মিটার পার সেকেন্ড। তোমার কাছে আর কোনো অপশনই নাই, তোমার কাছে আর কোনো অপশনই নাই যে তুমি এটা কিভাবে মনে রাখবা। এটাই মনে রাখা লাগবে 461.34, নাহলে তুমি টাইমের মধ্যে করতে পারবা না। ঠিক আছে, এরপরে আসো 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের আরএমএস বেগ, এটা হুবহু এরপরে আছে। এবং তুমি দেখো কই তুলে দিছে 1/2020। তো কে করবে এই ক্যালকুলেশন 1 মিনিটের মধ্যে? কে করবে? তো অনুশীলনীতে আছে, হুবহু ভার্সিটিতে তুলে দিছে, মেডিকেলে তুলে দিছে। যে ম্যাথটা কোনোভাবে করা পসিবল না, তাহলে কি করতে হবে? এই ম্যাথটা বাসায় একবার করতে হবে। ঠিক আছে, যদি এরকম টাইপের ম্যাথ আসে তাহলে কি করতে হবে? বাসায় একবার করতে হবে। করলে তোমার মনে করবে আচ্ছা ওই যে বাসায় একবার করছিলাম যে 0 ডিগ্রিতে এইটা ক্যালকুলেটর দিয়ে করো, কোনো সমস্যা নাই, বাট অ্যান্সারটা তোমার মনে থাকবে যে 461 আসছিল। তো এই ম্যাথটার অ্যান্সার হবে 483.56 আসে। দেখো 27 ডিগ্রি সেলসিয়াসে। এবং এটা আসলে একটু বলা যায় যে যেহেতু তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে 461, একটু আগেরটা তো মুখস্থ করছি, তাহলে 27-এ কি হবে? আরো কিছু দূর বেশি হবে। তো 10 তো বেশি হবে না, একটু বেশি তোমার হবে 483.56, আর কম তো হইতেই পারে না, একদম এত কাছাকাছি হবে না, 10 হবে না, এটা অ্যান্সার বলা যেত। বাট তার জন্য তোমার আগেরটা মুখস্থ করতে হবে, তাই না? তোমার আলটিমেটলি মুখস্থই রাখতে হচ্ছে, এখানে আর কিছু করার নেই। ওকে, এরপরে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বের করতে বলছে? 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করতে বলছে। ভাই এই যে একটা ম্যাথ শক্তি থেকে, যেটা তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে এই যে আমাদের টোটাল 4টা ম্যাথ শেষ, যেই 4টা ম্যাথ আমাদেরকে মুখস্থ রাখতে হইতো, এই হচ্ছে 3টা আর এই হচ্ছে একটা। ঠিক আছে, এই মেন বই থেকে অনুশীলনী থেকে এই 4টা ম্যাথ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে 3টা আর আগের স্লাইডে ছিল একটা। এই 4টা ম্যাথ তোমাকে মুখস্থ রাখতে হবে। কিসের জন্য? দেখো ভাই অপশনগুলো তো দূরে আছে, একটা 3606, একটা 5936, কিন্তু তুমি দেখো একটা 3606, 3616। তো যদি 3600 আসে, সেটা কি 3606 আসবে না 16 আসবে? এটা বের করতে গেলে আমাকে অনেক ক্লোজ ক্যালকুলেশন করতে হবে, এবং ওই ক্লোজ ক্যালকুলেশন করতে গেলে তুমি বিপদে পড়ে যাবো। অ্যান্সার যদি 5900 আসে, তাহলে একটা হচ্ছে 5936, একটা হচ্ছে 5916, মাত্র 20-এর ডিফারেন্স। তো তুমি যখন ওই যে 8.314 কে 8.3 ধরে ফেলবা, তখনই তো মানে স্যার 10-20 এদিক সেদিক হয়ে যাবে। তো তুমি অ্যান্সার কেমনে মিলাবা যে কোনটা অ্যান্সার? বুঝতে পারছো? তাহলে আসলে কোনো উপায় নেই ক্যালকুলেশনটা করার। সো এইখানে তুমি একটু দেখে নিও, মেবি এইটা অ্যান্সার বা এইটা অ্যান্সার। ঠিক আছে, এই দুটো একটা অ্যান্সার হবে 3000 এত। তো ধরো 3000 এইটা অ্যান্সার, ধরো এইটা অ্যান্সার। তো তুমি উল্টাপাল্টা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার ধরো আসছে হচ্ছে 3620 এর মতো। তো তুমি কোন দাগাবা? 16 দাগাবা না 6 দাগাবা? বিপদ বুঝতে পারছো? তাহলে আসলে এটা উপায় নেই। তো আলটিমেটলি মনে রাখা লাগবে যে এটা ডিরেক্ট হাজার স্যারের অনুশীলনীর প্রশ্ন, যে তোমার 17 ডিগ্রি সেলসিয়াসে 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? তোমার এখান থেকে এ নয়তো বি হবে অ্যান্সার, একটু দেখে নিও। ঠিক আছে, একটু দেখে নিও। এরপরে কক্ষ তাপমাত্রায় মানে কত? 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। এখানে নাইট্রোজেন গ্যাসের একটা অণুর গতিশক্তি, মাত্র একটা অণুর গতিশক্তি কত আর্ক? তো আগে তুমি হচ্ছে সূত্র দিয়ে ক্যালকুলেশন করে ঝুলে বের করো, তারপরে আর্গে যাইও, কোনো সমস্যা নাই। এবং এটা করা যাবে কেন? কারণ দেখো সামনে যা মন চাই তাই থাক, 10-এর পাওয়ার গুলা কিন্তু প্রত্যেকটা অনেক দূরে দূরে এবং আলাদা। তার মানে শুধুমাত্র 10-এর পাওয়ারটা কোনোভাবে যদি নিয়ে আসতে পারো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে এই টাইপের ম্যাথ আবার করা যাবে। ঠিক আছে, তাহলে চলো করি। আমরা দেখলাম যে একটা সিঙ্গেল অণুর গতিশক্তি হবে হচ্ছে E = 3/2 kT। আমরা কিন্তু দেখলাম তোমার একটা অণু বললে কে, ঠিক আছে, 1 মোল বললে আর। ওকে, তাহলে আগে আমরা ঝুলে বের করি, তারপরে করতেছি। সো এই যে বোল্টজম্যান ধ্রুবক কে, এই কে এর ভ্যালুটা কত জানো ভাইয়া? কে এর ভ্যালু হচ্ছে 1.38 ইনটু 10⁻³ তোমার হচ্ছে 23। বাট আমরা যখন ম্যাথ করব, তাহলে এই 38 না লিখে এটাকে আমরা লিখে ফেলবো 1.4 ইনটু 10⁻³ দেন আমি তোমাকে বলছি যে ভাইয়া দশমিক আমরা রাখবোই না, তাহলে এটাকে 1.4 না বলে আমরা বলবো 14। তাহলে আমরা কি করলাম? দশমিককে এক ঘর ডানে পাঠাইলাম। দশমিককে ডানে পাঠাইলে পাওয়ার তোমার কি হয়ে যায়? কমে যায়। তো এখানে আগে থেকে আছে 23, আরো একটা কমে হয়ে যাবে 24। তাহলে আমরা এই যে বোল্টজম্যান ধ্রুবকের ম্যাথে এইটা বসাবো। বোল্টজম্যান ধ্রুবকের ম্যাথে আমরা হচ্ছে এই জিনিসটা বসাবো। ঠিক আছে, বোল্টজম্যান ধ্রুবকের ম্যাথে আমরা হচ্ছে 14 ইনটু 10⁻24 এই ক্যালকুলেশনটা করবো। তাহলে আমাদের অ্যান্সারের কাছাকাছি আমরা যাইতে পারবো। তাহলে দেখো বসাই দিই, 3/2 তো আছেই, কে বসাই দিলাম হচ্ছে তোমার 14 ইনটু 10⁻24। আর তাপমাত্রা বলছে কক্ষ তাপমাত্রা 298, বাট আমি রাফ ক্যালকুলেশনের জন্য 300 ধরে নিলাম, তাহলে আমার জন্য ইজি হয়ে যাচ্ছে না? ওকে ফাইন। তাহলে এবার দেখো, তাহলে 3/2 এটা হচ্ছে 14 ইনটু 10⁻24। এই 300কে আমি লিখতে পারি হচ্ছে 3 ইনটু 10 স্কোয়ার।
তাহলে আমার 10 এর পাওয়ার গুলো সেপারেট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 10 এর পাওয়ার প্লাসের 2টা মাইনাসের 24টা, তাহলে 10 এর পাওয়ার কয়টা আসতেছে, 10 এর পাওয়ার আসতেছে মাইনাসের হচ্ছে তোমার 22টা, তাই তো। আর এই গুণটা তুমি করতে পারো, 2 দিয়ে 14 কে কাটাকাটি করলে 7 বার, 3 সাথে 21, 3 21 কত, 3 21 হচ্ছে তোমার 63 না, 63, তাহলে 63 × 10⁻22। তাহলে এখানে তো 63 নাই, আছে 6 পয়েন্ট। তাহলে আমরা যদি এখানে দশমিকটাকে বর্তমানে কই আছে, এখানে কোনো দশমিক নাই মানে কি সংখ্যার পরে আছে, তাহলে 6.3 লিখি, তাহলে কত লেখা যাবে, তোমার দশমিককে বামে আনলে পাওয়ার বাড়ে, তাহলে 22 থেকে পাওয়ার 1 বাড়লে কত হয়ে যাবে, 21। দেখো তো পাওয়ার 21 আসছে, কিন্তু এটা তো আসছে জুলে। প্রশ্ন বের করতে বলছে আর্ক, প্রশ্নে কি বের করতে বলছে, আর্ক। তো আমরা জানি আর্কে যাইতে হইলে এটার সাথে কি গুণ করা লাগে, 10⁻7 গুণ করা লাগে। তাহলে 10⁻7 গুণ করো, তাহলে +7 - 21 কাটাকাটি গিয়ে কত আসবে, -14। তাহলে 6 পয়েন্ট সামথিং ইনটু 10⁻14। তাহলে অপশন যেটাই আছে 6 পয়েন্ট সামথিং 10⁻14 সেটা হচ্ছে आंसर। এই 6 পয়েন্ট সামথিং 10⁻14, সো এটাই आंसर হবে। এত আর্ক, আর জুল বললে 10⁻21 জুল। কি করা গেছে না ক্যালকুলেশন, কতক্ষণ লাগছে ক্যালকুলেশন করতে, জাস্ট বসাবো, তুমি যখন জানো বোলসম্যান বসাবো 14 × 10⁻14, এখানে 300 মানে 3 × 10², তাহলে 10 এর উপর পাওয়ার 2টা, 2টা আর -24 কাটাকাটি গিয়ে 22টা, আর 2টা কাটাকাটি করলে 7, 3 7 21, 3 21 63, তাহলে 21টা আসছে জুল। এই আগে যেতে হলে 10⁻7 গুণ করা লাগে, সর্বোচ্চ 40 সেকেন্ড লাগবে ম্যাথটা করতে, সর্বোচ্চ 40 সেকেন্ড। আর তুমি যদি প্র্যাকটিস করো তুমি 25 থেকে 20 সেকেন্ড অ্যান্সারটা করতে পারবা, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা হুবহু হাজারি অনুশীলনীতে এড়ে দেওয়া আছে। দেখো যে কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের একটা অণুর গতিশক্তি কত জুল, বাট এখানে একটু এদিক সেদিক করে দেওয়া আছে। তো আমরা আগের ম্যাথটা যেহেতু ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের মনে থাকা উচিত যে কক্ষ তাপমাত্রায় আসছিল তোমার 6 পয়েন্ট সামথিং। তো তুমি একটু দেখো 6.17, 6.17, 6.7 কি আসছে, 6.7 কিন্তু আসে নাই, আমাদের আসে 6.3, আমাদের আসে 6.3। তো 6.3 কার কাছাকাছি, 6.17 এর কাছাকাছি, তাই না। 6.17 এর কাছাকাছি, তাই তো 6.3টা। তাহলে আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি, আমাদের ম্যাথটা আসছিল কতটুকু, 6.17 10⁻21, বা এমনিও মিলবে, দেখো 10⁻21 জুল এত আসছিল। বাট প্রশ্ন দেওয়া আছে 617, তাহলে তুমি দেখো দশমিকটাকে 2 ঘর ডানে নাও, তাহলে হয়ে যাবে 617। কি করছো, ছিল 6 দশমিক সামথিং, বানাইছো 617, 10 গুণ বড়, 100 গুণ বড় করে ফেলছো, তাহলে 100 গুণ কমাই দাও, তাহলে 10⁻- কত চলে আসবে, 19 জুল। বা দশমিককে তুমি যদি হচ্ছে জানে নাও, সরি তোমার হচ্ছে 10 এর পাওয়ার বাড়বে, তাই না, 10 এর পাওয়ার বাড়বে, তাহলে 21 থেকে 2 বাড়লে কত হবে, 23 জুল। শেষ, 617 10⁻23 জুল, 617 10⁻23 জুল। কতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে, বল কতক্ষণ লাগছে, কতক্ষণ লাগছে ক্যালকুলেশন করতে, 617 10⁻23 জুল। এই ঠিক আছে, তাহলে আগেরটা ক্যালকুলেশন করতে পারলে এটা খুব ইজিলি কিন্তু অ্যান্সার করা যায়। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি গতিশক্তি কত। সো এই ম্যাথটা যে করা যাবে সেখানে একটা কনফিউশন আছে। দেখো একটা হচ্ছে 400 আর একটা 800, দেন 800-র কাছাকাছি হইলে আমাদের একটা বিপদ হইতে পারে, 800-র কাছাকাছি বা এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হইলে আমরা বিপদে পড়বো, ঠিক আছে। আর একটা আছে 1600। তো যদি অ্যান্সারটা 400 হয় তাহলেও কোনো সমস্যা নাই, অ্যান্সারটা যদি 1600 হয় তাহলেও সমস্যা নাই, কারণ আমরা এগুলোর কাছাকাছি যেতে পারবো। বাট 800 হইলে আমাদের বিপদ হইতে পারে। তো আমরা একটু দেখি যে অ্যান্সারটা কিসের কাছাকাছি আসে। সো 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন, তাই তো, তাহলে 3 গ্রাম বলছে, তাহলে আমরা দেখো E = 3/2 nRT, তাই তো। তাহলে এখানে n কত দেওয়া আছে, 3 গ্রাম, তাই তো। এবার তুমি দেখো ভর সংখ্যা, নাইট্রোজেনের ভর কত, 28, বাট আমি হিসাবে সুবিধার জন্য 28 কে 30 ধরবো, তাই আমার কাটাকাটি করাটা ইজি হবে না, বুঝতে পারছো। 3 গ্রাম নাইট্রোজেন, W বসাই দিলাম, নিচে আণবিক ভর নাইট্রোজেনের 28 আমি জানি, বাট আর এর সাথে আমি দেবো 30, তার আমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি, ইনটু আর। এবার তো আমরা জুলে বের করতেছি, তাহলে 8 পয়েন্ট কত দিতে হবে, 314, তাই তো, 8.314। তো আমরা যেটা করতে পারি 8.314 না ধরে, 8.314 না ধরে, এই দেখো 8.314 এটা না ধরে আমরা বলতে পারি হচ্ছে কি, এটা আমরা বলতে পারি যে 8 পয়েন্ট সামথিং, বা 8 বলতে পারি না, 8 বললে কি আমার ক্যালকুলেশনটা একটু কম আসবে, মানে 0.3 কারণে একটু কম আসবে, বাট আহামরি যে অনেক বেশি কম আসবে এরকম কিন্তু না, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারবো যে কার কাছাকাছি আছে। আমরা একটা ডিরেক্ট 8 ধরে নিলাম, হিসাবে সুবিধার জন্য 8 ধরে নিলাম। দেন আর কত আছে, 29 ডিগ্রি সেলসিয়াস। সো 29 ডিগ্রি সেলসিয়াসে কত তোমার হচ্ছে 2 কেলভিন। তো আমরা 29 না ধরে আমরা যদি 302 কে 300 ধরে নিই তাহলে তো সমস্যা হচ্ছে না, তাহলে 300 ধরে নিলাম। তাহলে আমরা রাফ ক্যালকুলেশন করে দেখতেছি যে কার কাছাকাছি আসতেছে। যদি 700-800 এর কাছাকাছি আসে তাহলে আমি বুঝবো যে এই ম্যাথ আমার দ্বারা হবে না, কারণ আমরা যে রাফ ক্যালকুলেশন করতেছি। তাহলে 30 দিয়ে 300 কে কাটাকাটি করা যায় হচ্ছে 10 বার, দেন 2 দিয়ে 10 কে কাটাকাটি করা যায় হচ্ছে 5 বার। তাহলে এবার কি থাকতেছে, 3 3 কে 9,
তারপরে 5 নং 45, 45 ইন্টু 8 গুণ করলে কত আসে? 5 8 40, 40 শূন্য, হাতে আছে 4, 4 8 32, 4 36, 360। মানে 360 কি 800-র কাছাকাছি, 1600-র কাছাকাছি, না 400-র কাছাকাছি? শেষ অ্যান্সার। কতক্ষণ লাগে ভাইয়া হাতে ক্যালকুলেশন করতে? কতক্ষণ লাগে বলো, কতক্ষণ লাগে? বুঝতে পারছি? ওকে, পরের প্রশ্ন। 300 কেলভিন তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অণুর RMS বেগ কত? দেখো অপশনগুলা, একটা 450, একটা 516, একটা 400, একটা 600। কেমনে করবা? কোথায় আসছে? ডিউ 2016 সালে, ঢাকা ইউনিভার্সিটি 2016 যখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল তখন। বাট এখন জীবনেও এইসব ক্যালকুলেশন দিবে না। ঢাকা ইউনিভার্সিটি অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, এরকম উল্টা পাল্টা যেটা তুমি করতে পারবে না এরকম প্রশ্ন ডিউতে করে না, ডিউতে করে না, ডিউতে এরকম ম্যাথ আসবে না। যদি আসে তাহলে বুঝবা যে ওই ম্যাথের প্যাচ আছে, তোমার আটকানোর জন্য দিছে। ডিউতে এরকম ম্যাথ আসবে না, ঠিক আছে? সেটা আসলে মুখস্থ করতে হবে। মেবি এখান থেকে 450 আসে, একটু মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর মেডিকেলদের জন্য এটা মানা মুখস্থ করলেও হবে। কারণ কি? এটা কিন্তু তোমার কিসে, তোমার হচ্ছে অনুশীলনীতে ডিরেক্ট নাই, ঠিক আছে? অনুশীলনীতে ডিরেক্টলি নাই। এরপর আসো, 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের আরএমএস বেগ কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগের সমান? রাজশাহী ইউনিভার্সিটি 2022, রাজশাহী ইউনিভার্সিটি 2022। এবং অপশনগুলো দেখো, একটা 200, একটা 400-র কাছাকাছি, একটা 500-র কাছাকাছি, একটা 600-র কাছাকাছি। তাহলে অ্যান্সারটা করা যাবে। এবং এখানে কিন্তু আরএমএস বেগ বের করতে বলে নাই, তাপমাত্রা বের করতে বলছে। তাহলে এইটা করা যাবে। তাহলে চলো করি। আরএমএস বেগ হইলে মুখস্থ করতে হতো, কারণ আরএমএস বেগের যে ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশন আসলে করা পসিবল না। তো এটা করা যাবে। বলছে কোন তাপমাত্রায় দুইজনের আরএমএস বেগ সমান? তো তুমি জানো সিআরএমএস সমান সমান কি? সিআরএমএস সমান সমান √অফ 3RT ডিভাইডেড বাই m। তো দেখো দুজনের সিআরএমএস যদি সমান হয়ে যায়, দুজনের সিআরএমএস যদি সমান হয়ে যায় এবং তুমি স্কোয়ার করে দাও তো দুই পাশে, সি স্কোয়ার সমান সমান কত আসবে? 3RT ডিভাইড বাই m। এখন m কে পাশে নিয়ে আসো, অর্থাৎ mc স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 3RT। তাহলে দেখো তো m এর সাথে t এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। m এর সাথে t এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এই সূত্রটা বের করার জন্য এত কিছু করলাম। যেহেতু সিআরএমএস সমান, তাহলে এটা তো এখানে কোনো ম্যাটার করতেছে না। তাহলে m আর t এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। সূত্র কি হবে? সূত্র হবে m1 ডিভাইডেড বাই m2 সমান সমান t1 ডিভাইড বাই t2। বলো এটা হবে কি হবে না? সমানুপাতিক, 1 বরাবর 1, 2 বরাবর 2। বের করতে বলছে কি? আগে বলছে কি দেখো, বলছে 25 ডিগ্রি সেলসিয়াসে তোমার যে অক্সিজেনের আরএমএস বেগটা, 25 ডিগ্রিতে অক্সিজেনের আরএমএস বেগ, তাহলে অক্সিজেনের তাপমাত্রা, অক্সিজেনের তাপমাত্রা T অফ O2 কত দেওয়া আছে? T অফ O2 দেওয়া আছে হচ্ছে, আচ্ছা হোয়াইট নেই, হলো তো বাজে দেখা যাচ্ছে। T অফ O2 কত দেওয়া আছে? 25, মানে হচ্ছে 298 কেলভিন। তোমাকে বের করতে বলছে কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডটা হবে, ওটা সমান। তার মানে T অফ সালফার ডাইঅক্সাইডটা বের করব। আর আরেকটা জিনিস বলছে কি, তোমার হচ্ছে দুজনের আরএমএস বেগটা হচ্ছে সমান। এখন আমরা কিন্তু দুজনের ভর তো জানি যে m অফ অক্সিজেন হচ্ছে 32 আর m অফ সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64। তাই আমরা সব জানি T অফ সালফার ডাইঅক্সাইড বের করব। তাহলে সূত্র কি? সূত্র কি দেখো, T অফ সালফার ডাইঅক্সাইডটা বের করব। তাই এটাকে সবার আগে লিখলাম, নিচে কি লিখবো? T অফ অক্সিজেন। এবার কি হবে? সালফার ডাইঅক্সাইড বরাবর সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন বরাবর অক্সিজেন, কি m1 বরাবর t1, m2 বরাবর t2। তাহলে T অফ সালফার ডাইঅক্সাইড সমান সমান কি? m অফ সালফার ডাইঅক্সাইড, আর T অফ অক্সিজেন বরাবর m অফ অক্সিজেন। এবার বসায় দাও, T অফ সালফার ডাইঅক্সাইড কত আসবে? T অফ অক্সিজেন কত? 298, এটার পাশে গিয়ে গুণ হয়ে যাবে, ইনটু m অফ সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64, এটা হচ্ছে 32। তো 32 দিয়ে 64 কাটলে দুইবার, আর 2 আর 298 গুণ করলে কত আসে? 298 কে 300 ধরে নাও, গুণ করলে 600। এখন 298 কে তুমি কত ধরছো? 300। তাহলে 2 2 গুণে 2, 4 কমাই দাও, তাহলে কত আসবে? 596 কেলভিন। বা সিম্পল গুণ করলেই তো পারো, বাট যেভাবে সহজ হয়। আনসার কত? 596 কেলভিন। সো এইটা করা যাইতো, বাট যদি সিআরএমএস বেগ বের করতে বলে তাহলে কিন্তু করা যাবে। তো আমি তো বুঝাইলাম, তার জন্য সময় লাগলো। তুমি কি করে বুঝাবা? তুমি ডিরেক্ট এই লাইন লিখবা, তুমি ডিরেক্ট এই লাইন লিখবা, তাই না? তোমার ক্যালকুলেশন থাকবে এইটুকু। তুমি কি এইগুলা লিখবা যে টি দেওয়া আছে, পি দেওয়া আছে, কি সিকিউ না? আচ্ছা ঠিক আছে, টি অফ এটা জানি 264/32। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কথা। এই হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের লেকচার। আমরা দেখো একদম শুরু থেকে পরিবেশ রসায়নের একক, গ্যাসের সূত্র এবং লাস্টে হচ্ছে সিআরএমএস এবং শক্তি, সেখান থেকে তোমরা দেখলা যে 4টা ম্যাথ তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে তুমি হচ্ছে কোনোভাবেই সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে কি করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। তাহলে এই হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের লেকচার। আশা করি তোমরা পুরো জিনিসটা ভালো মতো বুঝতে পারছো, এবং তোমাদের উপকার হইলে অবশ্যই কমেন্টে জানাবা। এবং এরপরে নেক্সট লেকচারে আমাদের হচ্ছে হাতে ক্যালকুলেশন সিরিজটা ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে, যেখানে আমরা পরিমাণগত রসায়নটা মেইনলি ফোকাস করব। কারণ পরিমাণগত রসায়ন থেকে মাত্র
4টা ম্যাথ আমি তোমাকে মুখস্থ করতে বলবো। বাকি যে তোমার 30 থেকে 35টা ম্যাথ আছে ভাইয়া দেখবা কত সুন্দর করে তোমাকে করাই দিচ্ছি। তার সাথে তো মেডিকেল, ডেন্টাল, এফএমসি, ভার্সিটি প্রশ্ন থাকবেই। তাহলে দেখা হবে সেই লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।